সে এখানে। তিশা এখনো রেগে আছে জিসানের উপর। ছেলেটা বলে কি ও নাকি আলুর পরোটা, শালা তোর বউ আলুর পরোটা, এই বলে হাজারের উপর গালি দেওয়া হয়ে গেছে তিশার জিসানকে। আর ওদিকে জিসান পুরো ডেন্টাল কেয়ার বাদ নিয়ে হেসে হেসে সবার সাথে কথা বলছে। তার উপর যে কেউ রেগে আছে সেদিকে তার কোনো হুঁশই নেই, সে তার মতো হাসছে। ছেলেটা এমন কেন, অল্পতেই মানুষের সাথে মিশে যায়, অল্পতেই কি সুন্দর হাসায় সবাইকে, তাহলে তার সাথেই বা কেন এমন করে? সে উত্তর খুঁজে পায় না তিশা। আশ্চর্য, আচমকা আমি এতটা ভাবছি কেন মাল্টিপ্লাগকে নিয়ে। নিজে নিজেকে হাজারটা কথা বলছে তিশা। তিশার ভাবনার মাঝখানে রুহি একটা মাথায় বাড়ি মারলো তিশার। তারপর বলে উঠলো, কি এত ভাবছিস বলতো? না, তেমন কিছু নয়। এমন সময় নূর আসলো সেখানে। তিশা আর রুহি বলে উঠলো, তোমাকে ভাবি ডাকছে, চলো আমি নিয়ে যাচ্ছি। নূরের কথা শুনে তিশা আর রুহির বুঝতে বাকি নেই, এই বিয়েটা আর কেউ খুশি না হলেও নূর সেই লেভেলের খুশি হয়েছে। তারপর তারা আর কিছু না বলে চলে আসলো নূরের পিছন পিছন। আর এদিকে ওরা যেতেই একবার তাকালো রুহির দিকে, রুহিও তাকালো একবার। দুজনের একসাথে চোখ মিলতেই তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেললো। বিষয়টা সত্যি খুব মজার। রুমে ঢুকতেই রুহি আর তিশা চোখ বড় বড় করে তাকালো মিমের দিকে। কারণ আমি শাড়ি পুরো পেঁচিয়ে পরে দাঁড়িয়ে আছি। এতটাই পেঁচিয়েছি যে আমি হাঁটতেই পারছি না। আমার কাণ্ড দেখে উচ্চস্বরে হেসে দিল ওরা তিনজনই। ওদের হাসি দেখে গম্ভীরভাবে বললাম, আমি হাসার কিছু হয়নি, শাড়ি পরতে পারি না বলে এইভাবে পরেছি। আমার কথা শুনে তিশা বলে উঠল, তুই শাড়ি পরছিস? আমার তো মনে হচ্ছে কোনো পাগলের শাড়ি পরেছে। তিশার কথা শুনে আমি রেগে বললাম, তুইও আমায় পাগল বললি? তুই পাগল, তোর জামাই পাগল। কি, আমার জামাই পাগল? ও মা গো, এ দেখি টুরু লাফ। নিজেরে পাগল বলছি, গায়ে লাগলো না। জামাইরে পাগল বলছি, সেটা নিয়ে গায়ে লাগলো। এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না শুনি? তিশা রুহির কথা শুনে বলল, তুইও ওর মতো কথা বলছিস। তিশার কথা শুনে আমি বলে উঠলাম, আরে রেগে যাচ্ছিস কেন? তোরা রেগে গেলে কি করে হবে বোন? প্লিজ আমায় শাড়ি পরিয়ে দে। আমরা পারবো না। সত্যি পারবি না? না। ঠিক আছে, তোদের একটাকেও আমার দেবরের জন্য নিব না। রুহিকে তো নিবই না। আমরাও তো যাব না তোর দেবরদের সাথে। যা, এখন তুই মুড়ি খা। ঠিক আছে, আমারও দিন আসবে, মনে রাখিস। এই বলে বিছানায় বসে পড়লাম আমি। কিছুক্ষণের মধ্যেই ওরা হাসতে হাসতে আসলো, আমার সামনে এসে বসে পড়লো। তারপর বলল, আরে আমরা তো মজা করছিলাম, আয় তোকে শাড়ি পরিয়ে দেই। ওদের কথা শুনে হাসলাম আমি। তারপর ওরা তিনজন মিলে শাড়ি পরিয়ে দিল আমায়। হঠাৎই রুহির ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যায় রুহি। আচমকা কারোর সাথে ধাক্কা লেগে যায় রুহির, সাথে সাথে হাত থেকে ফোনটা পড়ে যায় রুহির। উপরে তাকাতেই সায়ানকে দেখে রুহি আর কিছু বলার আগেই সায়ান বলে উঠলো, মিস ভূমিকম্প, তুমি যখন তখন বারবার খালি পড়ে যাও কেন? সায়ানের কথা শুনে রুহি বলে উঠলো, কি, আমি ভূমিকম্প? তা নয় তো কি, যখন তখন যেখানে সেখানে পড়ে যাও কেন? আমি পড়লাম? কই পড়লো তোমার মোবাইল? তুমি পড়া আর তোমার মোবাইল পড়া একই কথা। পুরাই ভূমিকম্প, হুট করে আসে আবার হুট করে চলে যায়। সায়ানের কথা শুনে রুহি রেগে বলল, আমি ভূমিকম্প? আমি যদি ভূমিকম্প হই তাহলে আপনি হলেন ঘূর্ণিঝড়। এই তুমি আমায় ঘূর্ণিঝড় বললে? এক প্রকার অবাক হয়ে কথাটা বলে উঠলো সায়ান। আর ওদিকে পুরো জোশে কথাটা বলে উঠলো। এখন সায়ানের কথা হাঁটু কাঁপছে রুহির। এখন কি করবে সে? রুহি কাঁপা কাঁপা গলায় বলে উঠলো, ইয়ে না মানে, কই কিছু না তো। কি না মানে করছো? যা বলার কষ্ট করে বলো। এদিকে রুহির অবস্থা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তার। দূর চাই, ওনাকে ঘূর্ণিঝড় বলার কি দরকার ছিল? এখন কি করব আমি? কি হলো, কথা বলছো না কেন? সায়ানের কথা শুনে রুহি তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। তারপর হুট করে বলে উঠলো, আরে আরিয়ান তুলা ভাই, আপনি এসেছেন? রুহির কথা শুনে সায়ান পিছনে ঘুরে তাকালো, কিন্তু পিছন ঘুরে কাউকে দেখতে না পেয়ে অবাক হয়ে বলল, কোথায় আরিয়ান?
সামনে থেকে কোনো সারা শব্দ না পেয়ে সায়ানের বুঝতে বাকি নেই রুহি তার সাথে মজা করে পালিয়ে গেছে। পরক্ষণেই হেসে দিল সায়ান, আর ওদিকে সিঁড়ি বেয়ে পুরো ফুল স্পিডে দৌড়াচ্ছে রুহি, যেন থেমে গেলেই তার জীবনটা বেরিয়ে যাবে। এক দৌড়ে পুরো নিচে নেমে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো রুহি। বাবা গো বাবা, আর একটু হলেই পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আজ আর সামনে যাচ্ছি না আমি। সিঁড়ি বেয়ে নিচে নামছি আমি আর তৃষা। এই শাড়ি পরে হাঁটা যায় নাকি? কিভাবে যে মেয়েরা এগুলো পরে থাকে কে জানে। সোফায় বসে আছে জিসান আর আরিয়ান। আরিয়ান মোবাইল টিপছে আর জিসান দেখছে। হঠাৎই জিসানের চোখ গেল উপরে। জিসান হা হয়ে তাকিয়ে আরিয়ানকে বলে উঠলো, দোস্ত ভাবিকে কি সুন্দর লাগছে। জিসানের কথা শুনে আরিয়ান ফোনটা থেকে মুখটা তুলে এক পলক তাকালো তার লাল মরিচের দিকে। হঠাৎই একটা দমকা হওয়ার মতো বাতাস বয়ে আসলো সেখানে, আর সেই বাতাসে লাল মরিচের চুলগুলো উড়ে আসছে লাল মরিচের মুখের সামনে। টুকটুকে লাল রঙের শাড়ির সাথে চুলগুলো খোলা, চোখে হালকা কাজল, মুঠো ভর্তি লাল রঙের কাচের চুড়ি। ব্যাস এতটুকু সাজতেই কতটা না সুন্দর লাগছে আরিয়ানের কাছে তার লাল মরিচকে। আরিয়ান এক পলক তাকিয়ে আছে সেদিকে। অদ্ভুত এক অনুভূতি আর ভালো লাগার আবেগে চলে গেল আরিয়ান। অসম্ভব ভালো লাগছে আরিয়ানের কাছে তার লাল মরিচকে। হঠাৎ জিসান আরিয়ানের কানে কানে বলে উঠলো, হিরে দোস্ত প্রেমে পড়ে গেলি নাকি? জিসানের কথা শুনে আরিয়ান আনমনে বলে উঠলো, অপূর্ব। আরিয়ানের কথা ঠিক বুঝতে না পেরে জিসান বলে উঠলো, কি বললি? জিসানের কথা শুনে আরিয়ান তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলে উঠলো, না না কিছু না। এইদিকে সিঁড়ি বেয়ে আমরা দুজন নিচে নেমে এসে আরিয়ান আর জিসানকে কানে কানে ফিসফিস করে কথা বলতে দেখে তিশা বলে উঠল, আপনারা কি ফিস করছেন বলুন তো? না তেমন কিছু না। তারপর জিসান আরিয়ানের পাশ থেকে উঠে এসে বলল আমায়, ভাবি তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। জিসানের কথা শুনে হাসলাম আমি। তারপর বলে উঠলাম, থ্যাংক ইউ ভাইয়া। জিসানের কথা শুনে তিশা একটু ভাব নিয়ে বলে উঠলো, দেখতে হবে না সাজিয়ে দিয়েছে কে? তিশার কথা শুনে জিসান বলে উঠলো, তাই তো বলি আলোর পরোটা তো ভাব নিচ্ছে কেন? জিসানের কথা শুনে তিশা রেগে বলল, ভালো হয়েছে মাল্টিপ্লাক। আমি মাল্টিপ্লাক আলোর পরোটা। তাহলে আমি আলোর পরোটা। এই নিয়ে দুজনের মধ্যে বেজে গেল ঝগড়া। ওদের ঝগড়া দেখে আমি আর আরিয়ান হাসতে হাসতে শেষ। তারপর ওদের দুজনের মাঝখানে আমরা দুজন দাঁড়িয়ে বললাম, আরে ঠিক আছে আর ঝগড়া করতে হবে না। আমি জিসানকে বলে উঠলাম, মাল্টিপ্লাক ভাইয়া এখন থেমে যাও। আর আরিয়ান তিশাকে বলে উঠল, আর আলুর পরোটা তুমিও থেমে যাও। আমাদের কথা শুনে জিসান আর তিশা একসাথে চেঁচিয়ে বলে উঠল, তোরাও। ব্যাস ওদের চেঁচানো শুনে আমরা দুজন দুজনের কান চেপে ধরে বললাম, আমরাও। আমরাও। তারপর চারজন একসাথে হেসে দিলাম। বিকেল 4টা, ব্যালকনির এক কোণে আনমনে দাঁড়িয়ে আছে মিম। তিশা আর রুহি কিছুক্ষণ আগেই চলে গেছে দুপুরের খাবার সেরে। ওরা যেতেই জিসান আর সায়ান ভাইয়াও চলে গেছে তাদের নিজ নিজ বাড়িতে। অবশ্য শাশুড়ি ওদের কালকে সকালে আবার আসতে বলেছে। পরশু নাকি ওনারা খুব বড় করে বৌভাতের অনুষ্ঠান পালন করবে। এভাবে হুট করে আরিয়ানের বিয়ে হয়ে যাবে সেটা তারাও ভাবতে পারেনি। তাই ওনারা ঠিক করেছে পরশু খুব বড় করে তাদের সব আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে বৌভাতের অনুষ্ঠান পালন করবে। এতে আমার কিছু বলার নেই। যেখানে বিয়েতেই কোনো মত দিতে পারলাম না, সেখানে এই বিষয়ে কিছু বলবো এটার প্রশ্নই আসে না। ভালো লাগছে না একটুও। খালি একটা জিনিসই মাথায় আসছে, কেন হলো এমন? খুব দরকার ছিল এমনটা হওয়ার। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেললাম আমি। এমন সময় কেউ বলে উঠল, মন খারাপ। পেছন ঘুরে আরিয়ানকে দেখে কিছু বললাম না আমি। এই মুহূর্তে কিছু বলতে ভালো লাগছে না আমার। আমার চুপ থাকা দেখে আরিয়ান আবারও বলে উঠল, কথা বলতে ভালো লাগছে না। আরিয়ানের কথা শুনে আনমনে বলে উঠলাম, কেন হলো এমন? কি হলো? আরিয়ানের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, আপনি ভুলে গেলেন নাকি? কি বলবো? আশ্চর্য, বিয়ের কথা ভুলে গেলেন নাকি? ও এই ব্যাপার। বিনিময়ে মিমও কিছু বলল না, আর আরিয়ানও কিছু না বলে চুপচাপ সরে আসলো। কারণ সে নিজেও জানে এই মুহূর্তে কি বলবে সে। কিন্তু আরিয়ান কিছুতেই লালমরিচের চুপ থাকাটা মেনে নিতে পারছে না। সে লালমরিচকে ভালোবাসলেও এইভাবে বিয়েটা হবে তাও সে চায়নি।
কিন্তু হয়ে গেল। আরিয়ান চলে যেতে মিম আবারও আকাশের দিকে তাকিয়ে রইল। মন খারাপ থাকলে আকাশের দিকে তাকিয়ে থাকাটা এটা মিমের অনেক দিনের অভ্যাস। হঠাৎই নূর মিমের সামনে এসে বলল, মিষ্টি ভাবি, তোমার কি মন খারাপ? হুট করে নূরের এখানে আসাতে আমি অবাক হয়ে বললাম, তুমি? আমায় ভাইয়া বলল তোমার একটু মন খারাপ, তাই আমিও মন ভালো করার জন্য চলে আসলাম। নূরের কথা শুনে হাসলাম আমি। তারপর বলে উঠলাম, কি করে? আরে ভাবি, মন ভালো করার জন্য হিরো আলমের গান তো যথেষ্ট। কি? আচ্ছা ওসব বাদ দাও, আসো আমরা গল্প করি। কি গল্প বলবে শুনি? দেখি কি কর। স্বরে হেসে দিয়ে বলল, ও বাবা, কি সাংঘাতিক কথা, আমি তো পুরোই ভয় পেয়ে গেছিলাম। আমি হাসলাম নূরের কথা শুনে। তারপর শুরু হয়ে গেল ভাবি আর ননদিনের গল্প। প্রচুর হাসি আর প্রচুর মজা। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে আরেকজন খুব খুশি হলো। যাক, একটু হলেও মুডটা ঠিক হয়েছে লালমরিচের। এই বলে হাসলো আরিয়ান। তারপর সে চলে গেল। তার সাথে এটা ভেবেও খুশি হলো তার লালমরিচের জীবনে সে ছাড়া কেউ নেই। রাত 10টা, নিজের রুমে বিছানায় শুয়ে এই বসবাস করছে রুহি। ঘুম আসছে না তার, বারবার শুধু সায়ানের মুখটা বেশি আসছে সামনে। রুহি পুরো সুস্থির হয়ে গেছে। বিছানা থেকে উঠে বসলো সে। তারপর পাশে থাকা গ্লাসটা থেকে ডকডক করে পুরো 1 গ্লাস পানি খেয়ে নিল সে। তারপর বিছানা থেকে উঠে ব্যালকনিতে চলে গেল সে। আকাশের দিকে তাকিয়ে জোরে এক শ্বাস ফেলে বলে উঠল, এটা কি মুসিবতে পড়েছি আমি। তুমি আমায় পাগল বানিয়ে ফেলছো আমায়। কিন্তু আমি কোনোদিনও প্রকাশ করব না, কারণ আমি জানি এটা সম্ভব নয়। আর তুমি হয়তো কোনো দিনও আমাকে চাইবে না। এটা ভেবে দীর্ঘশ্বাস ফেলল রুহি। তারপর আনমনে গিয়ে উঠল সে, দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চায় মনের দুয়ার, দু চোখ নির্বিকার, আসো না ছুটে। তুমি এলে রামধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়, এ মনের ওহলাদ, আসো না ছুটে। ভালো যদি বাসো আমাকে, তাহলে ছুটে চলে আসো না। গিটার সাথে তাল মিলিয়ে নিজের রুমে বসে একাই গান গাচ্ছে সায়ান। মনের মাঝে কোথাও এক অদ্ভুত টান, তার ভালো লাগে কাজ করছে তার ভিতর। এর আগে কখনো এমন হয়নি সায়ানের। বরাবরই সায়ান মেয়েদের নিয়ে খুব একটা ভাবে, কিন্তু আজ ভাবছে খুব গভীর ভাবছে আর ভাবনা নিয়ে আছে। শুধু রুহি আনমনে হাসছে। সায়ানের আজ রাতে ঘুম আসবে কি তার জানা নেই সায়ানের। আর বাকি দুজন মানে আমাদের মাল্টিপ্লাক আর আলুর পরোটা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কারণ তাদের মাঝে কোনো প্যারা নেই, জাস্ট চিল। থুর, ভালো লাগছে না। এক প্রকার বিরক্ত নিয়ে কথাটা বলে উঠলাম আমি। ঘুম আসছে না কোনোভাবেই। মন খারাপ থাকলে কি আর ঘুম আসে? বিকেলটা ভালোই কেটেছিল নূরের সাথে। আর ওদিকে আরিয়ানকে দেখো কি সুন্দর ঘুমাচ্ছে, একদম সহ্য হচ্ছে না। এই ভেবে বিছানা থেকে উঠে বসলাম আমি। তারপর বিছানা থেকে রুম থেকে বেরিয়ে আসলাম, উদ্দেশ্য নূরের রুমে যাওয়া। কিছু দূর যেতেই আবার ভাবলাম, না থাক, এত রাতে যাওয়ার দরকার নেই। তার চেয়ে আমি রুমে গিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করি। এই ভেবে আবারও ব্যাক করলাম আমি। রুমে ঢুকতেই আরিয়ানের দিকে তাকাতেই চোখ আটকে গেল আমার। হেব্বি সুন্দর লাগছে তো পাটা স্পিকারকে। এই সব ভাবতে ভাবতে সামনে এগিয়ে যেতে ঠাস করে শাড়ি পেঁচিয়ে পড়ে গেলাম আমি আরিয়ানের গায়ের উপর। এদিকে আচমকা এমনটা হতে আরিয়ানা হুট করে চোখ খুলে তাকালো। এই রে মামু, এখন আমার কি হইব আমার? সরি সরি সরি, আমি আসলে বুঝতে পারিনি আমি আপনার গায়ের উপর পড়ে যাব। সব দোষ এই শাড়ির। এক প্রকার গাবড়ে গিয়ে কথাটা বলে উঠলো মিম আরিয়ানকে। আর আরিয়ান কথা শুনে বোঝার চেষ্টা করছে হঠাৎ করে কি হলো। ঘুমের রেশ পুরোপুরি কাটেনি তার। তাড়াতাড়ি করে আরিয়ানের গায়ের উপর থেকে উঠে পড়লো মিম। রুম থেকে দৌড়ে পালাবে তার আগেই আরিয়ান মিমের হাত চেপে ধরলো। মিম তো ভয়ে আধমারা হয়ে যাচ্ছে। কোনো নাড়াচাড়া না করে চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো।
এদিকে আরিয়ান তার হাত ধরে রেখেই উঠে বসলো। তারপর বলে উঠলো, এত রাতে কোথা থেকে আসছিলে তুমি? আরিয়ানের কথা শুনে কাঁপা কাঁপা গলায় আমি বললাম, না মানে একটু পানি খেতে গিয়েছিলাম, হুট করে এই শাড়ি পেঁচিয়ে পড়ে গেছি আর কি। খরগোশের মতো দৌড়ালে পড়তে তো হবেই। কি আমি খরগোশ? আমি খরগোশ হলে আপনি তাইলে কুমির। হোয়াট? আপনার মাথা, হাত ছাড়ুন, ঘুমাবো আমি। আমার ঘুমের 12টা বাজিয়ে এখন ঘুমানো হচ্ছে? দিব না তোমায় ঘুমাতে, সারা রাত দাঁড়িয়ে থাকবে তুমি। কি? চেঁচাও কেন? কান ফেটে যাবে আমার। ফাটুক, আমায় ঘুমাতে না দিলে আমি চেঁচাবই। তারপর আরিয়ানের কানের কাছে গিয়ে চেঁচিয়ে বললাম, বুঝতে পারছেন ইউ ফাটা স্পিকার? এদিকে আরিয়ান আমার চেঁচানো শুনে আমার মুখ চেপে ধরে বলল, লাল মরিচ দিমু কিন্তু একটা। আরিয়ানের কথা শুনে মিমের চোখ অটোমেটিক বড় বড় হয়ে গেল। আরিয়ান মুখ থেকে হাত সরিয়ে ফেলতেই বলে উঠল, মিম, কি দিবেন আমাকে? অনেক কিছুই তো দিতে চাই, কিন্তু তুমি বুঝছো কই? কি ভাবছেন বলুন তো? তোমার মাথা। কি? আপনার মাথা? আচ্ছা, তুমি কি 2 মিনিট চুপ করে থাকতে পারো না? না, পারি না। তা পারবে কেন? সারাদিন শুধু হাঁসের মতো প্যাক প্যাক করতেই থাকো। কি আমি হাঁস? আমি হাঁস হলে আপনি মুরগি। আরিয়ান আমার কথা শুনে চেঁচিয়ে বলে উঠল, ওরে বাবা, এই মেয়ে আমায় পাগল করে দিবে। আপনি তো এমনিই পাগল, আর কি পাগল বানাবো? তুমি কি থামবে? না, থামবো না। সত্যি থামবে না? ন আকারের না। কথাটা বলতেই আরিয়ান হুট করে টান মেরে তার বুকের সাথে মিলিয়ে নিল মিমকে। আচমকা এমনটা হওয়াতে মিম পুরো ভয়ে ঘাবড়ে গেছে। তারপর আরিয়ান বলে উঠল, আর একটা কথা বললে 100 বার উঠবস করবে তুমি। কি? আবার কথা বলছো? না কিছু না, আমি আর কথা বলবো না, কিন্তু আমায় নামাবেন তো। আবার কথা বলছো তুমি? আরে বাবা। আবারও লাল মরিচ? মানে থুকু, ভুল হয়ে গেছে। ঠিক আছে, এই লাস্ট বার। কিন্তু বলছিলাম কি, আমায় নামাবেন তো। তুমি আবার কথা বলছো? থুকু। এই বলে মুখে হাত দিয়ে মিম চুপ। কিন্তু কতক্ষণ এভাবে একটা ছেলের কোলে বসে থাকবে সে? ধুর ছাই, এত বকবক কেন যে করি আমি। এখন কখন নামাবে আমায়, আর ঘুমাবো কখন? এসব ভাবতে ভাবতে কখন যে আরিয়ানের গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। এদিকে আরিয়ান কিছুক্ষণের মধ্যে বুঝতে পেরেছে তার লালমরিচ ঘুমিয়ে পড়েছে। হাসলো আরিয়ান, তারপর তার লালমরিচকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আসলে একটা পাগলি মেয়ে। এখন তো পাগলি বউ আমার। এতটুকু ভেবে মুচকি আসলো আরিয়ান। তারপর তার লালমরিচকে শুয়ে দিয়ে তার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, কবে বুঝবে আমার পাগলি বউ? তোমায় কতটা ভালোবাসি আমি, তোমায় নিয়ে যত্ন করি, খুনসুটের কুড়েঘর সাজাতে চাই আমি। আমার মিষ্টি পাগলি বউ, আমার লাল মরিচ। এসব বলে লালমরিচকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো আরিয়ান। দেয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে জিসান তিশাকে। চোখ মুখ পুরো লাল বর্ণ ধারণ করেছে জিসানের। আর জিসানের এত ভয়ঙ্কর চেহারা দেখে তিশা ভয়ে পুরো কেঁপে উঠল। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। হঠাৎই জিসান তিশার দিকে ঝুঁকে বলল, আজকে তোমায় আমি মেরে ফেলবো আলুর পরোটা। জিসানের কথা শুনে তিশা ভয়ে ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কি কেন? তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। কি সব বলছেন আপনি? তিশা আর কিছু বলার আগেই জিসান তিশার গলা চেপে ধরল। সাথে সাথে তিশা চেঁচিয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসলো। পুরো শরীর তার ঘামে ভিজে গেছে। এত ভয়ঙ্কর স্বপ্ন দেখলো সে। স্বপ্নের কথা ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তিশা। তিশা হুট করে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর রুম থেকে বেরিয়ে সোজা মায়ের রুমের ভিতর ঢুকলো সে। প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছে সে। আজ রাতে আর একা ঘুমাবে না তিশা। রাতে থুকু সকালে এক মগ পানি মুখে পড়ায় ঘুম ভাঙলো তিশা। আচমকা এমন হওয়াতে তিশা পুরো লাফ মেরে উঠে বসলো। তারপর চেঁচিয়ে বলে উঠলো, কোন শাকচুন্নি রে পানি দিল মুখে? তুই আমায় শাকচুনি বললি? তোরেই কইছি। এই বলে রুহির দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল তিশার। কারণ রুহি আজকে শাড়ি পরেছে, শুভ্র রঙের শাড়ির সাথে মুঠোভর্তি কাঠের চুড়ি, চোখে গাঢ় কাজল, মুখে হালকা মেকআপ, চুলগুলো খোপা করে সাদা রঙের ফুল দিয়ে সাজিয়েছে সে। রুহিকে এত সাজ দেখে তিশা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রুহিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। তারপর তিশা বলে উঠলো, ও মাই গড,
শাকচুন্নিরে দেখি পুরো সেই দেখাচ্ছে। তিশার কথা শুনে হাসলো রুহি, তারপর বলে উঠলো, থ্যাংকু। তা এত সেজে গুজে আমার বাসায়? আরে ভুলেই গেছি, কালকে তো আমাদের ময়না পাখির যে বউ ভাত, আর আমাদের আজকে যেতে বলেছিল ময়না পাখির শ্বশুর বাড়ি। ও, আমি তো ভুলেই গেছিলাম। ওয়েট, আমি আসছি। ওকে যা, তাড়াতাড়ি আয়। কতক্ষণ যাবত ডাকছিলাম বলতো তোকে? কাল রাতে ঘুমাসনি নাকি? রুহির কথা শুনে কাল রাতে স্বপ্নের কথা মনে পড়লো তিশার। কি ভয়ঙ্কর স্বপ্ন রে বাবা! এসব ভেবে তিশা রুহির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চলে গেল ওয়াশরুমে। আর রুহি বসে পড়লো তিশার বিছানায়। অপেক্ষা কখন তিশা বের হয়, তৈরি হয়ে তারপর তারা চলবে তাদের গন্তব্যে। সূর্যে ফুরফুরে আলোতে ঘুম ভাঙলো মিমের। হঠাৎই মনে হলো কেউ তাকে জড়িয়ে ধরে আছে। অবশ্য বুঝতে বাকি নেই কে হতে পারে। সামনে ঘুরে তাকাতেই আরিয়ানের চোখের দিকে মুখ গেল তার। অসম্ভব সুন্দর লাগছে তাকে। ঘুমের মাঝে যে মানুষটাকে এত সুন্দর লাগে, আরিয়ানকে না দেখলে হয়তো বুঝতেই পারতো না সে। আরিয়ানের চুলগুলো হালকা উঠছে বাতাসে, কপালের কাছে তার চুলগুলো এসে পড়ছে বারবার। ইচ্ছে তো করছে হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিই, কিন্তু কোথাও যেন এক বাধা আসছে মনে। আচ্ছা, আরিয়ানও আমার জামাই, তাহলে তো সংকোচ কেন? হুট করে বিয়ে হয়ে গিয়েছে তাই? মস্তিষ্কে হঠাৎই প্রশ্ন এসে বাড়ি মারল মাথায়। কিছুক্ষণের মধ্যেই তার এই ফালতু ভাবনা বের করে আরিয়ানকে ছাড়িয়ে উঠে পড়লো। তারপর চলে গেল ওয়াশরুমে। সকাল 10টা। জিসান, ফুলগুলো ওইভাবে লাগালে ভালো লাগবে। এক প্রকার নীরব কণ্ঠে কথাটা বলে উঠলো সায়ান জিসানকে। কিছুক্ষণ আগেই তারা এসেছে আরিয়ানদের বাড়িতে, আর পুরো বাড়ি সাজানোর দায়িত্ব তারাই নিয়েছে। এই একদিনের ভিতর এত কিছু কিভাবে করবে তারা কে জানে। এই মুহূর্তে জিসান চেয়ারের উপর দাঁড়িয়ে ফুল লাগাচ্ছে দেয়ালে। হঠাৎ জিসান চেঁচিয়ে উঠলো, কারণ দেয়ালে পর আর তিশাও তাল সামলাতে না পেরে পড়ে গেল নিচে। তারপর তিশা চেঁচিয়ে বলে উঠলো জিসানকে, ইউ মাল্টিপ্লাক, সব সময় আমার গায়ের উপরে এসেই পড়েন কেন? চোখ কি প্যান্টের পকেটে নিয়ে করেন? আর আরেকদিকে আমাদের আরেক জুটি জিসানের দরণ দেখে রুহি সরে আসতে গিয়ে শাড়ির সাথে পা লেগে পড়ে যেতে নিলে সায়ান তাকে ধরে ফেলে। ব্যাস, দুজনের চোখাচোখিতে আরো ধ্যানে পড়ে গেল। অবাক চোখে তাকিয়ে আছি আমি আর আরিয়ান, সায়ান, জিহান, রুহি আর তিশার দিকে। ওদের অবস্থা দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না আমি। সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম আমি আর আরিয়ান। নিচে নামতেই দেখলাম রুহিকে সায়ান ধরে আছে, আর তিশার গায়ের উপর জিহান পড়ে আছে, আর চারজনই এক অন্যরকম ধ্যানে আছে। ওদের এভাবে দেখে আমি আরিয়ানকে বলে উঠলাম, কি বলুন তো ফাটা স্পিকার, এই মুহূর্তে একটা গানের কথা মনে পড়ছে। এই মুহূর্তেও তোমার গান মনে পড়েছে? তা কি গান শুনি? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। শ্যাট আপ, যেমন তুমি তেমন তোমার গান। কি? আপনি থামুন তো। ওয়েট, দাঁড়ান, আমি কিছু করছি। আপনি তিশা আর জিসানকে দেখেন, আমি বাকি দুজনকে দেখছি। কি করবে তুমি? আরে দাঁড়ান না, দেখুন কি করি। এই বলে আমি চলে গেলাম সোজা রান্নাঘরে। তারপর দ্রুত গতিতে এক প্লেট আর একটা চামচ নিয়ে এসে দৌড়ে আসলাম এখানে। আমার কাণ্ড দেখে আরিয়ান বলে উঠলো, এগুলো দিয়ে কি করবে তুমি? আরে দেখুন না কি করি। মিমের কাজে ততক্ষণ তিশা আর জিসান উঠে পড়েছে, আর অন্যদিকে সায়ান আর রুহি একে অপরের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কারণ এই মুহূর্তে দুজনকেই দুজনের প্রতি আকৃষ্ট হয়ে দুজনের চোখের মাঝে ডুবে গেছে। সায়ান এই প্রথমবার রুহিকে শাড়িতে দেখেছে। এক প্রকার অন্যরকম নতুন সাজে নতুনভাবে এক অন্যরকম অনুভূতিতে চলে গেছে দুজনেই। ওদের এমন ভাবনা দেখে ওদের মাঝখানে দাঁড়িয়ে মিম প্লেটের উপর চামচ নিয়ে ঢোল পিটাতে পিটাতে বলল, বুক চিনচিন করেছে হায়, মন তো মায় কাছে চায়। বুক চিনচিন করেছে হায়, মন তো মায় ভালোবাসতে চায়। তারা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায়, আমি ধ্যানে পড়ে যাই। তুমি ছুঁয়ে দিলে হায়, আমি ধ্যানে পড়ে যাই।
মিমের গান শুনে সায়ান আর রুহি দুজনেই তাদের ধ্যান থেকে বেরিয়ে আসলো। তারপর তারা দুজনেই হতভম্ব হয়ে গেল। রুহি তো ইচ্ছে মাটি ফাঁক হয়ে যাক, সে তাতে ঢুকে পড়ুক। সায়ান আমতা করে বলল, তোরা কখন আসলি? আসছি তো অনেক আগেই মামা। তা ব্যাপার স্যাপার কি? ব্যাপার মানে কোনো ব্যাপার স্যাপার নাই। ওই রুহি পড়ে যেতে নিয়েছিল, তাই আমি ধরে নিয়েছিলাম, এই আর কি। তাই তো দেখলাম, ধরেই রাখছিলি, ছাড়ছিলি তো না। না মানে এতটুকু বলে সায়ান সেখান থেকে এক প্রকার পালিয়ে গেল। কারণ সে জানে এখন এখানে থাকা মানে মান সম্মান সব প্লাস্টিক হওয়া। এদিকে সায়ান যেতেই মিমা তিশা গেল রুহির সামনে। ওকে কিছু বলবে তার আগেই ও বলল, আমি কিছু জানি না। এতটুকু বলে সেও সেখান থেকে সরে আসলো। ওরা দুজন চলে যেতেই জিসান বলে উঠল। ব্যাপারটা কি হলো? জিসানের কথা শুনে আরিয়ান জিসানের কাঁধে হাত দিয়ে বলল, তুই আগে তোর ব্যাপারের কথা বল, তুই তিশার গায়ের উপরে পড়লি কেমনে? আরিয়ানের কথা শুনে জিসান আমতা করে বলল, আসলে কি হয়েছিল, দেয়ালে একটা আরশোলা দেখে একটু ভয় দৌড় দিয়েছিলাম। তুই তো জানিস আমি আবার দৌড় দিলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। তারপর আর কি ওই আলুর পরোটার সামনে চলে আসলো, আর তারপর বাকিটা ইতিহাস। এদিকে জিসানের কথা শুনে তিশা উচ্চস্বরে হেসে বলল, ইউ মাল্টিপ্লাক, আপনি সামান্য আরশোলা দেখে ভয় পেয়ে দৌড় দিলেন। হাউ ফানি। এতে হাসার কিচ্ছু হয় নাই, এমনিতেই ভয় পাই নাই, হঠাৎ দেখলে একটু আর কি। ও তুই তো একটু ভয় পেয়ে দৌড়ে বাড়ির বাইরে চলে আসলি। দোষ ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হচ্ছে না? তুই জানো তিশা একবার কি হয়েছিল? ভার্সিটির ওয়াশরুমে ও একটা আরশোলা দেখছিল, তারপর থেকে ওর আর ওয়াশরুমে যায় না। আরিয়ানের কথা শুনে তিশা উচ্চস্বরে হেসে দিল। মিম হাসলো না। বিষয়টা হাস্যকর হলেও জিসানের জন্য হাস্যকর বিষয় নয়। যেমন মিম অন্ধকার রুমকে ভয় পায়, তেমনি জিসানও আরশোলাকে ভয় পায়। আর এই ভয়টা যে কতটা ভয়ঙ্কর সেটা শুধুমাত্র যে ভয় পায় সেই জানে। মানুষের দুর্বলতা নিয়ে হাসা উচিত নয়। মিম তিশাকে ধমক দিয়ে বলল, থামবি তুই? চলো জিসান ভাইয়া এখান থেকে, ওদের হাসি দেখার দরকার নেই। এই বলে আমি আর জিসান ভাইয়া ওখান থেকে চলে আসলাম। রাত 8টা। সারাদিনে সবাই মিলেমিশে কাজ শেষ করেছে। তিশা আর রুহি অনেক আগে চলে গেছে। সায়ান আর জিসান নাকি আজকে রাতে থাকবে। তিশা আর রুহিকেও বলেছিল থাকতে, কিন্তু তিশা রাজি হয়নি, যার কারণে রুহিও থাকতে পারেনি। আরিয়ানও সায়ান আর জিসানের সাথে আছে বর্তমানে। আর মিম বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। আরিয়ানের আম্মু আব্বু খুব ভালো। হঠাৎই দরজায় নক করলো কেউ। দরজা খোলা থাকায় মিম বলে উঠল, দরজা খোলা আছে। আমার কথা শুনে সেও দরজা খুলে ভেতরে ঢুকে বলল, কেমন আছিস স্বাচ্ছন্দ্যে? নাম শুনে আমি সামনে তাকালাম, ভাইয়া এসেছে। আমি বিছানা থেকে উঠে দৌড়ে ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো ভাইয়া? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আব্বু আম্মু কেমন আছে? সবাই ভালো আছে। আমি তোমার সাথে কথা বলবো না। সারাদিন কোথায় ছিলে? এখন আসার সময় হলো তোমার? আমার একটু কাজ ছিল তাই। তোমার কাজ আমার থেকে বড় হয়ে গেল। ভাইয়ার কাছ থেকে সরে এসে মুখ ফুলিয়ে ভাইয়ার কাছ থেকে সরে আসতেই ভাইয়া মুচকি হেসে পিছন থেকে এতগুলো চকলেট দিয়ে বলল, আমার বোনটি বুঝছি খুবই রাগ করছে। ভাইয়ার হাতে চকলেট দেখে রাগ আর থাকে নাকি? ব্যাস, রাগ বলে পানি হয়ে গেল। আমি খুশি হয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ ভাইয়া। তারপর চকলেটগুলো নিয়ে খেতে শুরু করলাম। ভাইয়াও মুচকি হেসে বলল, একটা। তারপর ভাইয়ার সাথে গল্প করে ভাইয়া বেরিয়ে গেল, হয়তো আরিয়ানদের কাছে গেছে। রাত 2টা। দরজা খুলে রুমে ঢুকলো আরিয়ান। সামনে এসে লাল মরিচের ঘুমন্ত ফেস দেখে হাসলো আরিয়ান। বন্ধুদের সাথে ব্যস্ততার জন্য সন্ধ্যার পরে আর আসা হয়নি রুমে আরিয়ানের। তারপর রিয়াদের সাথে গল্প স্বল্প করলো। তারা কয়েক ঘন্টা আগেই চলে গেছে। আরিয়ান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে লাল মরিচকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল সে। ছাদের কানিজ দিয়ে বসে আছে সায়ান, আর উল্টো দিকে ঘুমিয়ে আছে বললে ভুল হবে। চোখ বন্ধ করে আছে জিসান। খোলা আকাশ থেকে তাকিয়ে আছে সায়ান। সকালের ঘটনাটা বারবার এসে বাড়ছে তার চোখে। টানা টানা চোখ, মায়াবী মুখ, সবই যেন তাকে এক অদ্ভুত মায়া টানছে। বুকে কেমন যেন চিনচিন ব্যথা হচ্ছে সায়ানের। সায়ান মনে মনে ভাবছে কালকে রুহিকে ভালোবাসার কথা বলে দিবে সে, কিন্তু রুহি উত্তর যদি না হয় তখন
কিন্তু সায়ানও যে রুহির চোখে তার প্রতি মায়া দেখেছে। যদি তার ভাবনা ভুল হয় তখন আর ভাবতে পারছে না সায়ান, কিন্তু চোখ বন্ধ করে নিল সে। ওদিকে জিসান চরম প্রকার বিরক্ত, কারণ জিসানের চোখের সামনে বারবার শুধু তিশার সাথে ঝগড়া, হাসাহাসি, মস্করাগুলো কথা মনে পড়ছে। এক পর্যায়ে ওসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লো জিসান আর সায়ানও। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল রুহি। ঘড়িতে তাকিয়ে দেখলো সকাল 9টা বাজে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হলো সে। আজকে সে খুব সুন্দর একটা লাল রঙের গাউন পরেছে, চুলগুলো খুলে দিয়েছে, সাথে গলায় নেকলেসের সাথে বাড়ি, কানের দুল, হাতের চুড়ি সব মিলিয়ে পাক্কা 2 ঘন্টা বসে থাকলো সে। বাড়ির সবাইও রেডি, সবাই মিলে তৈরি হয়ে গেছে, এখন শুধু রুহি বাকি আছে। এমন সময় সাদা রঙের গর্জিয়ান গাউন পরে রুমে ঢুকলো তিশা, আর চুলগুলো খোলা, সাথে গর্জিয়াস শ্বাস। এক কথায় বলতে গেলে দুজনকেই অসম রকম সুন্দর লাগছে তাদের। দুজনই দুজনকে দেখে মুগ্ধ। তারপর সবাই মিলে একসাথে সেজেগুজে চললো আমাদের ফাটা স্পিকার আর লালমরিচের বৌভাতের অনুষ্ঠানে। পাক্কা 4 ঘন্টা ধরে পার্লারের মেয়েরা সাজাচ্ছে মিমকে। একরাশ বিরক্তি নিয়ে বসে আছে মিম। এত সাজগোজ একদম পছন্দ হচ্ছে না। আজকে একটা লাল রঙের লেহেঙ্গা শাড়ি পরানো হয়েছে মিমকে, সাথে চুলগুলো খুলে দিয়েছে, সাথে এক গাদা মেকআপ, হাত মুঠো ভর্তি লাল রঙের কাচের চুড়ি, গলা বাড়ি নেকলেস, বাড়ি কানের দুল, না জানি আর কত কি, নামও জানে না মিম। এই মুহূর্তে না কিছু করতে পারছে, না পারছে সহ্য করতে, শুধু পুতুলের মতো বসে আছে মিম। এমন সময় রুমে ঢুকলো মিমের প্রধান প্রিয় 2 বান্ধবী তিশা আর রুহি। মিমকে দেখে ওরা পিছন থেকে জোরে জোরে বলল, ওরে দোস্ত, তোকে তো সেই দেখাচ্ছে। থ্যাংক ইউ দোস্ত, তাড়াতাড়ি ফোন বের কর, ক্যামেরা খোল আর সেলফি মার। এর ভিতর পার্লারের মেয়েরাও বেরিয়ে গেল। তারপর শুরু হলো 3 বান্ধবীদের মধ্যে সেলফি তোলাতুলি। আজকে আমাদের লালমরিচ আর ফাটা স্পিকারের বৌভাতের উপলক্ষে পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আরিয়ানের পরিবারে অনেক আত্মীয় স্বজনরা এসেছে। সবার মনে একটা প্রশ্ন, হুট করে কিভাবে আরিয়ানের বিয়ে দিয়ে দিল? ও তো এখনো পড়াশোনা শেষ করেনি। সবার প্রশ্নের শাশুড়ি মায়ের এক কথা, সে বলল, আমার ছেলে ভালোবেসেছে মেয়েটাকে, তাই তাদের বিয়ে দিয়েছে। আর বিয়ের সাথে পড়াশোনা শেষ করার কি আছে? আমাদের ছেলে যেভাবে থাকতো আমাদের কাছে এতদিন, তেমনি আমাদের বৌমাও থাকবে আমাদের সাথে। দুজনেই পড়াশোনা করবে, তাও একসাথে। আশা করি আর কোনো প্রশ্ন নেই কারো মনে। শাশুড়ি মায়ের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। শাশুড়ি মায়ের কথা শুনে সবাই প্রায় অবাক হয়ে গেছে। ঠিকই তো, ছেলে বিয়ে করবে মানে ছেলেকে আগে চাকরি করতে হবে, বিয়ের পরও চাকরি করা যায়। আজকে অনুষ্ঠানে সবাই এসেছে, মা, বাবা, ভাইয়া সহ আমাদের আরও কিছু আত্মীয় স্বজন। সবাই আনন্দের সাথে অনুষ্ঠানে মজা নিচ্ছে। সিঁড়ি বেয়ে নিচে নামছি আমি। এমন সময় আমার পাশে এসে দাঁড়ালো আরিয়ান। তাকে দেখেই চোখ আটকে গেল আমার। হোয়াইট রঙের শেরওয়ানি পরেছে সে, চুলগুলো সুন্দর করে সাজানো, সাথে ব্র্যান্ডেড জুতো, হাতে ঘড়ি। এতটুকু সাজেতেই অসম্ভব সুন্দর লাগছে তাকে। হঠাৎই আরিয়ান হাত বাড়িয়ে দিল আমার দিকে। রীতিমতো অবাক হলাম আমি। পরক্ষণেই কিছু একটা ভেবে আমিও মুচকি হেসে আরিয়ানের দিকে হাত বাড়িয়ে দিলাম। তারপর আরিয়ান মিমের হাত ধরেই নিচে নামতে লাগলো। চারপাশে মানুষের ফোকাস বর্তমানে মিম আর আরিয়ানের দিকে। ক্যামেরাম্যানও তার কাজ শুরু করে দিয়েছে। দুজনে ছবি তুলতে ব্যস্ত সে। আমরা নামতে শাশুড়ি মা আমার হাত ধরে সবার সাথে এক একে পরিচয় করিয়ে দিতে লাগলো। আমিও খুশি মনে সবার সাথে কথা বলতে লাগলাম। ধীরে ধীরে পুরো অনুষ্ঠান আরো সুন্দর হতে লাগলো। এমন সময় অনুষ্ঠানে প্রবেশ করলো দাদু ভাই। তা দেখে মনে মনে খুশি হলেও বাইরে তা প্রকাশ করলাম না। রেগে আছি না আমি। দাদুকে দেখে সবাই তার সামনে গিয়ে সালাম দিয়ে কথা বলতে লাগলো। দাদু ভাই সবার সাথে কথা বলে আমার সামনে এসে দাঁড়ালো। আমি কিছু বললাম না, শুধু মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইলাম। দাদু ভাই আমার সামনে এসে বলল, আমার ময়না পাখি এখনো রেগে আছে বুঝে আমার ওপর? আমি চুপ। আমার সাথে কথা বলবি না ময়না পাখি? আমি শুধু এতটুকু বলবো, যা হয়েছে সব কিছু তোর ভালোর জন্যই হয়েছে ময়না পাখি। আমি জানি তুই হয়তো আমায় ভুল বুঝছিস, কিন্তু এই মুহূর্তে কিছু করার ছিল না তো। তাই তো ঠিক আছে, তুই যখন আমার সাথে কথা বলবি না, তাহলে আমিও আর থাকবো না এখানে। আমিও চলে যাব এখনই।
আর যাওয়ার আগে একটা কথা বলবো, আজ যে কারণে তুই আমার উপর রেগে আছিস, একদিন আমার উপর খুব খুশি হবি, দেখিস। এতটুকু বলে দাদু চলে যেতে নিল। দাদু কিছু দূর যেতেই আমি ডাক দিলাম দাদু ভাইকে। আমার কথা শুনে দাদু খুশি হয়ে পেছনে ঘুরলেন। আমিও খুশি মনে দাদুর কাছে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বললাম, তুমি খুব পচা দাদু ভাই। আমি এখানে এসেছি 2 দিন হলো, আর তুমি আজকে আসছো আমার সাথে দেখা করতে? একটা ফোনও তো দিলা না, আর আজকে এসে তাও চলে যাচ্ছ। আমার কথা দাদু ভাই খুশি হয়ে বলল, ভুল হয়ে গেছে দাদু ভাই। ভুল করলে মানুষ কি বলে তুমিও সেটা বলো। ঠিক আছে বলছি, চলি আমার ময়না পাখি। দাদুর কথা শুনে হাসলাম আমি। তারপর বললাম, ওটা সলি নয়, সরি হবে। হাসলো দাদু ভাই। অনুষ্ঠানের এক সাইডে দাঁড়িয়ে আছে রুহি আর তিশা, তারাও বেশ খুশি। হঠাৎই জিসান আসলো তাদের সামনে এক গাদা মিষ্টি নিয়ে। তারপর তিশার দিকে একটা প্লেট এগিয়ে দিয়ে বলল সে, বেয়ান সাহেব, আপনাদের জন্য স্পেশাল মিষ্টি। জিসানের কথা শুনে তিশা অবাক হয়ে বলল, মিষ্টি খায় না বেয়ান? তা বললে কি করে হবে, মিষ্টি তো খেতেই হবে বেয়ান সাহেব। আর একটা কথা বলবো বেয়ান সাহেব, বলুন। আপনাকে না হেভি লাগছে। আসলো তিশা, তারপর বলে উঠলো, থ্যাংক ইউ বেয়ান সাহেব। মোস্ট ওয়েলকাম। এখন তাহলে মিষ্টি খান। এই বলে এক প্লেট মিষ্টি দিল জিসান তিশার দিকে। তিশাও আর কিছু না ভেবে মিষ্টি হাতে নিল। রুহিকেও দিল জিসান, কিন্তু রুহি এখন খাবে না, পরে খাবে এই বলে নেয়নি আর। এদিকে তিশা একটা মিষ্টির একটু টুকরা কামড় দিতেই কেমন যেন লাগলো তার। মিষ্টির ভিতর লবণ মিশিয়ে দিয়েছে কেউ। আর এটা যে জিসানের কাজ, এটা আর বুঝতে বাকি নেই তিশার। তিশা এমন একটা ভাব নিল যে তার কোনো রিয়াকশন দিল না। তিশা একটু মিষ্টি মুখে দিচ্ছে আর বলছে, উফ বেআইন, মিষ্টি তো প্রচুর, দারুণ খেতে। তিশার কথা শুনে জিসান অবাক। মায়া বলে কি, চিনির বদলে লবণ দিয়ে মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে সে? আর সেটা তিশার এত পছন্দ হলো কেমনে? তাহলে ভুল মিষ্টি দিল নাকি? হঠাৎই তিশা বলে উঠলো, তা আপনি খেয়েছেন তো বেআইন সাহেব? এখন পর্যন্ত সে সময় হয়ে ওঠেনি। ও তাহলে হ্যাঁ করুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। তিশার কথা শুনে জিসান আমতামতা করে বলল, না, তার আর দরকার নেই, আপনি খান, আমি পরে খেয়ে নেব। সেটা বললে কি করে হবে বেআইন সাহেব? আমার জন্য এত সুন্দর নিয়ে এসেছেন, একটু তো খেতেই হবে। এই বলে তিশা একটা বড় মিষ্টি নিয়ে জিসানের সামনে গেল। তারপর এক প্রকার জোর জবরদস্তি করে জিসানের মুখে মিষ্টি দিয়ে মুখ চেপে ধরলো তিশা। তারপর আর কি, জিসান না পারছে ফেলে দিতে, না পারছে খেতে। তিশা জিসানের মুখ চেপে ধরে বলল, কেমন লাগছে মিষ্টি বেআইন সাহেব? প্রচুর মজা, তাই না? তিশার কথা শুনে জিসান অসহায় দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ালো। তিশা বুঝতে পেরেছে জিসান তার সরাতে বলছে, কিন্তু না, তিশা হাত সরাবে না যতক্ষণ পর্যন্ত তিশানের মিষ্টি শেষ না হবে, যতক্ষণ পর্যন্ত হাত সরাবে না সে। তিশা একটু জিসানের কাছে গিয়ে বলল, হাত তো সরাচ্ছি না বেআইন সাহেব, পুরো মিষ্টি খান, তারপর তো বাকি কথা। জিসান পড়ে গেছে মহাবিপদে, নিজের কাজে নিজেই ফেসে গেছে সে। এমন সময় সেখানে আসলো সায়ান। জিসানের মুখে তিশার হাত দেখতে পেয়ে বলল সে, কি হলো, তুমি মুখে হাত দিয়ে রেখেছো কেন? ও কিছু নয় সায়ান ভাইয়া, বেআইন সাহেব আমার মিষ্টি খাওয়াতে এসেছিল, তারপর আমিও একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি আর কি। কি, মুখ চেপে মিষ্টি খাচ্ছ? হ্যাঁ ভাইয়া, মিষ্টি হেপি টেস্টি তো, তাই আপনি একটু খেয়ে দেখবেন নাকি? না, তার দরকার নেই, আমি মিষ্টি অতটা পছন্দ করি না। এতটুকু বলে সায়ান রুহির সামনে দাঁড়িয়ে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। ভূমিকম্প। রুহি অবাক হয়ে বলল, আমার সাথে কি কথা? সেটা না, ছাদে বসে বলবো কিছুক্ষণের জন্য। ছাদে চলো। রুহি কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আপনি যান, আমি আসছি। সায়ানও আর কিছু বলল না, চুপ করে সরে আসলো সেখান থেকে। কিছুক্ষণ পর রুহিও গেল সেখানে। আর এদিকে তিশা বলছে জিসানকে, খেয়ে ফেলুন মিষ্টি বেআইন সাহেব। শেষমেশ জিসান কোনো উপায় না পেয়ে এক গাদা লবণ মিশানো মিষ্টি খেয়ে ফেললো সে। জিসান মিষ্টি খেয়ে ফেলেছে দেখে তিশা তার হাত সরিয়ে বলল, কেমন লাগলো মিষ্টি বেআইন সাহেব? বিনিময়ে জিসান কিছু বলল না, দৌড়ে সেখান থেকে চলে গেল ওয়াশরুমে। তার
তারপর বাকিটা ইতিহাস। এদিকে তিশা হাসতে হাসতে শেষ। ছাদের এক কিনারে দাঁড়িয়ে আছে রুহি, আর তার সামনে দাঁড়িয়ে আছে সায়ান। সায়ানকে দেখেই রুহি বলে উঠলো, কি বলবেন বলুন ভাইয়া। রুহির কথা শুনে সায়ান বুকে ফু দিয়ে নিজেকে শান্ত করে বলে উঠলো, রুহি, আমি তোমাকে আলু ভাজা। সায়ানের কথা শুনে রুহি বলে উঠলো, কি? না না না, সরি, আমি আসলে বলতে চাইছিলাম রুহি, আমি তোমায় খাবার বেড়ে দিব। কি বলছে এসব? ছাদে বসে খাবার বেড়ে দিবেন? দূর চাই, না না, এটা নয়। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, তো বলুন না কি বলছেন। আলু ভাজা আবার খাবার বেড়ে দিবেন? সায়ান রুহির কাছ থেকে কিছুটা দূরে এসে নিজেকে নিজে বলছে, এসব কি বলছিস তুই সায়ান? তুই বলবি রুহি আমি তোমাকে ভালোবাসি, এতটুকু বলতে পারছিস না? বা বল রুহি, আই লাভ ইউ। সায়ান আবারও রুহির দিকে এগিয়ে এসে বলল, রুহি আই লু। এতটুকু বলে মুখ চেপে ধরল সায়ান। হবে না, তার দ্বারা গেমে একাকার হয়ে গেছে সায়ান। এমন সময় রুহির ফোন বেজে উঠল। সাথে রুহির ফোনটা তুলে তার আম্মুকে বলল। আসছি আমি। ওপাশ থেকে রুহির আম্মু বলল, তাড়াতাড়ি আয়, বাসায় যেতে হবে। রুহি ফোনটা কেটে সায়ানকে বলল। ভাইয়া আমার যেতে হবে। রুহির কথা শুনে সায়ানও মাথা নাড়ালো। তারপর রুহি বের হয়ে গেল ছাদ থেকে। আর যাওয়ার আগে একবার সায়ানের দিকে তাকিয়ে হাসলো সে, যেটা হয়তো সায়ান দেখতে পায়নি। সে বুঝতে পারছে না রুহির সামনে সে কিছু বলতে পারছে না কেন। অবাক হয়ে তাকিয়ে আছে মিম, আরিয়ান সহ সবাই, কারণ তাদের সামনে তুলি শেফা এসে হাজির। তাকে দেখেই রাগে উঠে গেল মিমের, কিন্তু কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। তুলি এসে দাঁড়ালো মিম আর আরিয়ানের সামনে। আরিয়ান তাকে দেখে বলে উঠলো, তুই এখানে কেন এসেছিস? তুলি নীরব কণ্ঠে বলল, আমি জানি আমি এখানে এসেছি সেটা হয়তো তোমাদের কারোরই পছন্দ হয়নি। আমি এখানে থাকতে আসিনি, শুধু কিছু কথা বলে চলে যাব। কি কথা বলবি তুই? আমি তোদের দুজনের কাছে সরি বলতে এসেছি। আমি জানি আমি যেটা করেছি সেটা হয়তো ক্ষমার অযোগ্য, তারপরও তাহলে ক্ষমা করে দিস আমায়। সেদিন আমার ভুল হয়ে গিয়েছিল, নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি, তাই এমন হয়ে গেছে। আই এম রিয়েলি সরি সবাইকে। এতটুকু বলে তুলি সবার কাছ থেকে সরি বলে চলে গেল। তার এমন কাজে মনে মনে খারাপ লাগলো মিমের, কিন্তু কিছু করলো না। ধীরে ধীরে অনুষ্ঠান শেষের পর্যায়ে চলে গেল। একে একে সবাই চলে যেতে লাগলো। মিমের আম্মু আব্বু ভাইয়েরাও চলে যাবে এখন। সবাই চলে যাবে ভাবতেই কষ্ট লাগলো মিমের। রাত 11টা, বিছানায় একা বসে আছে মিম। কোনো কিছুই ভালো লাগছে না। এক কথায় বলতে গেলে মনটা ভীষণ খারাপ মিমের। এমন সময় রুমে ঢুকলো আরিয়ান। পরনে তার টি শার্ট আর জিন্স। দুপুরের সাজ অনেক আগে চেঞ্জ করে ফেলেছে সে। মিমও করেছে, বর্তমানে একটা ব্ল্যাক রঙের শাড়ি পরে আছে। আরিয়ান রুমে ঢুকে মিমকে দেখে বলল, ঘুমোওনি এখনো? না, ভালো লাগছে না মন খারাপ? একটু। আপনি ঘুমিয়ে পড়ুন না, আমি একটু পর ঘুমাচ্ছি। আরিয়ান কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে বলল, চলো। আরিয়ানের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, কোথায়? তাও আবার এক রাতে? নির্জন রাস্তা একটা আলোকিত ল্যাম্পপোস্টের দিকে একটা ব্রেঞ্চে বসে আছে মিম। আর মিমের কাছ থেকে কিছুটা দূরে একটা আইসক্রিমের গাড়ি সামনে দাঁড়িয়ে আইসক্রিম কিনছে আরিয়ান। বিষয়টা অসম্ভব রকম ভালো লাগছে মিমের। কিছুক্ষণ আগে আরিয়ান মিমের হাত ধরে পায়ে হেঁটে সেখানে নিয়ে এসেছে। প্রথমে একটু অস্বাভাবিক লাগলেও এখন অসম্ভব ভালো লাগছে মিমের। জ্যোৎস্না ভরা রাত, আকাশটা একদম আলোকিত হয়ে আছে। চারপাশে বাতাস বইছে হালকা, শীতল মিশানো একটা মুহূর্ত। পিছনে রয়েছে গাছপালা, দু একটি গাড়ি যাচ্ছে অপোজিটিভ রাস্তা দিয়ে। মনটা মধ্যে মধ্যে ফুরফুরে হয়ে গেল মিমের। আশেপাশের পরিবেশ দেখে ঠোঁটের এক কোণে চিনতে হাসি ফুটে উঠল মিমের। নিচুভাবে চুপ করে বসে চারপাশের পরিবেশ শীতল মেশানো মুহূর্ত উপভোগ করতে ব্যস্ত মিম। এদিকে
আরিয়ান হাতে 3টা কোনো আইসক্রিম নিয়ে মুচকে এসে এদিকে আসছে। লাল মরিচে ঠোঁটে হাসি দেখে তার মনটা ভালো লাগছে ভীষণ। আরিয়ানকে দেখে কিছু বলল না। আরিয়ান মিমের দিকে আইসক্রিম দিয়ে বলল, নাও। আরিয়ানের হাতে আইসক্রিম দেখে আমি তো মহা খুশি হয়ে আরিয়ানের কাছ থেকে আইসক্রিমগুলো নিয়ে বললাম, থ্যাংক ইউ। আরিয়ান আমার কথা শুনে মুচকি হেসে বলল, মোস্ট ওয়েলকাম। তারপর আর কি, আমি বসে বসে আইসক্রিম খেতে লাগলাম আর আরিয়ান আমার পাশে বসে আমার মুখের দিকে তাকিয়ে তা দেখতে লাগলো। হাই লেভেলের খুশি হয়েছি আমি। আইসক্রিম আমার বরাবরই খুব পছন্দের। কোন আইসক্রিম তো আমার ভালোবাসা। এত রাতে এইভাবে নির্জন রাস্তায় এসে আইসক্রিম খাবো তা কোনোদিনও কল্পনাও করিনি আমি। বিষয়টা অত্যাধিক হারে ভালো লেগেছে আমার। তার সাথে প্রচন্ড বেগে খুশি হয়েছি আমি। এদিকে আরিয়ান মিমের এত খুশি হওয়া দেখে সেও মনে মনে খুব খুশি হয়েছে। সামান্য কিছু আইসক্রিম পেলে কেউ এতটা খুশি হবে সেটা হয়তো ভাবতে পারেনি আরিয়ান। আসলে তার বউ একটা বাচ্চা। আনমনে হাসলো আরিয়ান। এইভাবে হাসার কি আছে? হুট করে এই কথাটা বলে উঠলাম আমি আরিয়ানকে। আর আরিয়ান আমার কথা শুনে হেসে বলল, না, হাসার কিছু নেই তো। তাহলে হাসছেন কেন? না, ওটা এমনি। এমনি এমনি কেউ হাসে নাকি? এত কথা কেন বলো তুমি, বলো তো? আচ্ছা, আপনাকে যে আইসক্রিম দিচ্ছি না এটা ভেবে আপনার খারাপ লাগছে না তো? পর বলল, আমি সত্যি খাবো না, তুমি খাও। সত্যি তো, পরে আবার কিন্তু বলতে পারবেন না আমি দেইনি। আচ্ছা ঠিক আছে, বলবো না। তুমি তাড়াতাড়ি খাও, বাসায় যেতে হবে তো, না নাকি? পাক্কা আধা ঘন্টা বসে আইসক্রিম খাওয়া শেষ করলাম আমি। তারপর আরিয়ানকে বলে উঠলাম, হয়ে গেছে, চলুন তাহলে। আমার দিকে তাকিয়ে আবারও হাসলো আরিয়ান। আরিয়ানের হাসি দেখে আমি অবাক হয়ে বললাম, আবার হাসছেন কেন? হাসছি কারণ তুমি তোমার মুখে আইসক্রিম মেখে ফেলেছো। ও, এই বলে হাত দিয়ে মুখ মুছে নিলাম আমি। কিন্তু তারপরও আরিয়ানের হাসি থামছে না। আপনি এখনো হাসছেন? ওয়েট। এই বলে আরিয়ান তার পকেট থেকে একটা রুমাল বের করে মিমের মুখ মুছে দিয়ে বলল, এবার ঠিক আছে, চলো। আরিয়ানের কাছে অবাক হলো মিম। পরেক্ষণেই কিছু একটা ভেবে হাসলো মিম। তারপর দুজন মিলে একসাথে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই মিমের পক্ষে আর হাঁটা সম্ভব হলো না। পা ব্যথা হয়ে গেছে। রাস্তা মাঝখানে বসে পড়লো। এদিকে আরিয়ান কিছু দূরে হেঁটে মিমকে না দেখে পিছনে ঘুরে তাকিয়ে রাস্তার মাঝখানে বসে থাকতে দেখে অবাক হয়ে যায়। সামনে এসে বসে পড়লো সে। কি হলো, বসে পড়লে কেন? আমি আর হাঁটতে পারবো না। আপনি কোনো গাড়ির ব্যবস্থা করুন। এত রাতে গাড়ি কোথায় পাবো? সেটা আমি জানি না। পা ব্যথা করছে আমার। তার সাথে এই শাড়ি পরে হাঁটা যাচ্ছে না। আরিয়ান পড়ে গেল মহাবিপদে। এখন কি করবে সে? এখন তাহলে যাওয়া যাক। আরিয়ানের কথা শুনে আনমনে হাসলাম আমি। পরক্ষণে আরিয়ানের গলা জড়িয়ে ধরে বললাম, যাবো মানে? পুরো দৌড়াবো জামাই। এইদিকে আমার কথা শুনে আরিয়ান পুরো অবাক হয়ে গেল। অবাক হয়ে বলল, কি বললে তুমি? কই কিছু তো বলিনি। না, কিছু একটা তো বলছো তুমি। কিছু বলিনি, চলুন তো, ঘুম পাচ্ছে প্রচুর। বাকি কথা কালকে কমো। আরিয়ান আর কিছু বলল না। আমায় কোলে নিয়ে হাঁটলো সে। এদিকে মিম আরিয়ানের দিকে তাকিয়ে আছে। অসম্ভব রকম ভালো লাগছে মিমের। ইচ্ছা করছে আরিয়ানের গালে একটা চুমু দিয়ে দিতে, কিন্তু সেটা সম্ভব নয়। তার ইচ্ছেটাকে নিজের মধ্যেই দমিয়ে রেখেই চলল নিজের গন্তব্যে। বেশ কিছুক্ষণ পর আরিয়ান মিমকে কুলে তুলে রুমে এসে বিছানায় বসিয়ে দিল। তারপর নিজেও বসে পড়লো। তারপর বলে উঠলো, তাহলে মন খারাপ করে চলে গেছে তো? আরিয়ানের কথা শুনে আমি খুশি হয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ সো মাচ। এই বলে হুট করে আরিয়ানের গালে একটা চুমু দিয়ে আমি ঘুম। এদিকে আরিয়ান মিমের কাছে শক্ট। কি হলো এটা? পরক্ষণেই হাসলো আরিয়ান। কিছুক্ষণ পর নিজেও বিছানায় শুয়ে একবার মিমের মুখে দিকে তাকিয়ে বলল, পাগলি একটা। তারপর আর কি আমাদের লালমরিচ আর ফাটা স্পিকার দুজনেই একসাথে ঘুমেরাজে পাড়ি দিল। মাঝখানে কেটে গেল পুরো 15 দিন। খুনসুটি ঝগড়া আর ভালোবাসার মুহূর্ত কেটেছে। ফাটা স্পিকার লালমরিচের দিন। কিন্তু আরিয়ান এখনো বলতে পারেনি সে যে ভালোবাসে লালমরিচকে। আর ওদিকে জিসানা সায়ানের সাথে তিশা আর রুহির দেখা, অথবা
কোনোটাই হয়নি এই 15 দিনে। কিছুদিনের দূরত্ব জিসান বুঝে গেছে সে তিশাকে ভালোবেসে ফেলেছে। রোজ রাতে তিশার সাথে দেখা করার জন্য মনটা ছটফট করে। তিশার সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো সবই তার চোখে ভাসে। তিশার সাথে করা ঝগড়াগুলো আজকে তাকে তিশার প্রতি এক অদ্ভুত মায়া জড়িয়ে ফেলছে, যেটা তিশার কাছে থাকতে তা বুঝতে পারেনি জিসান। কাছে না থাকায় বুঝে গেছে। এখন ওদিকে রুহিও রোজ রাতে সায়নের কথা ভেবে তার বলা ছাদে বসে কথাগুলো ভেবে আনন্দে হাসে। আর তিশাও জিসানের কথা ভেবে একটু আরেকটু মন খারাপ হলেও পরক্ষণেই আবার ভুলে যায়। জিসানের পাগলামিগুলো প্রচুর হাসায় তিশাকে, কিন্তু খুব একটা গুরুত্ব দেয় না সে। এভাবেই চলে গেল এক এক জনের দিন। লাল মরিচ তুমি পারবে না, আমি নামিয়ে দেই। এক প্রকার শান্ত গলায় কথাটা বলে উঠলো আরিয়ান আমায়। আর আরিয়ানের কথা শুনে আমি বলে উঠলাম, ফাটা স্পিকার, আপনি একটু থামুন, আমি পারবো। এই বলে যেই না আলমারির উপর থেকে ব্যাগটা নামাতে গেল, সাথে সাথে ব্যাগের ওজন হাতে রাখতে না পেরে ঠাস করে ব্যাগ নিয়ে পড়ে গেল। সাথে সাথে ব্যাগের ভিতরে থাকা সব জামা কাপড় এসে পড়লো মিমের মুখের উপর। এদিকে আরিয়ান মিমের কান্না থেকে হাসতে হাসতে শেষ। আরিয়ানের হাসি দেখে মিম রেগে বলল, এত হাসার কি আছে? এই জন্যই বলেছিলাম তুমি পারবে না, আমার কাছে দাও। এখন সব দোষ আমার। আর যখন আমি আপনাকে বলেছিলাম তখন তো অ্যাটিটিউড দেখালেন, এখন আইসে পাম দিতে। কি অ্যাটিটিউড দেখিয়েছি আমি? আমি একটা কাজ করতেছিলাম তাই বলছি আসছি একটু পরে। তুমি তো উপরে এসে যাকগে, বাদ দাও, উঠো তাড়াতাড়ি, তারপর তাড়াতাড়ি তৈরি হও। এই বলে আরিয়ান মিমের দিকে হাত বাড়িয়ে দিল। মিমও খুশি হয়ে আরিয়ানের হাত ধরে উঠে পড়লো। আজকে মিম খুব খুশি। অনেকদিন পর আজকে মিম নিজের বাড়িতে যাবে। এই কয়েকদিন আরিয়ান ব্যস্ত থাকায় মিমকে নিয়ে যেতে পারেনি। শ্বশুরমশাই আরিয়ানকে পড়াশোনার পাশাপাশি তাদের বিজনেসও যোগ দিতে বলেছিল, যার জন্য আরিয়ান ব্যস্ত হয়ে পড়ছে। আর সবকিছু বোঝাতেও একটু সময় লাগে। তবে তারা শুধু একা যাচ্ছে এটা বললেও ভুল হবে। তাদের সাথে যাচ্ছে সায়ান, জিসানের সাথে নূর। রিয়াদ ভাইও বলেছিল একসাথে সবাইকে যেতে, তাই সবাই যাবে। আর কাল রাতে সবকিছু গুছিয়ে আলমারির উপরে ব্যাগটা রেখে দিল মিম। আর সেই ব্যাগটা নামাতে গিয়েই এত কিছু হয়ে গেল। ভাবনার মাঝে আরিয়ান বলে উঠলো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তার সাথে এগুলো গুছিয়ে ফেলো। এই বলে আরিয়ান বেরিয়ে গেল। এই কয়েকদিন ভার্সিটিতে যাওয়া হয়নি একদিনও, শুধু রুহি আর তিশার সাথে কথা হতো ফোনে। হঠাৎই কিছু একটা ভেবে হাসলো মিম। তারপর আমার সবকিছু গুছিয়ে নিতে লাগলো। কয়েক ঘন্টা পর তারা তৈরি হয়ে নামলো নিচে। এর ভিতর জিসান আর সায়ান এসে পড়ে। তারপর সবাই মিলেমিশে একসাথে গাড়িতে বসে পড়লো। মিমদের বাড়ির উদ্দেশ্যে একটা ব্রিজের নিচে দাঁড়িয়ে আছে তুলি। মনটা তার বরাবরের মতো খুব খারাপ। আনমনে চুক্তি করে ব্রিজের উপর দাঁড়িয়ে নিচে নদীর পানির দিকে একদিনে তাকিয়ে আছে সে। বিগত কয়েকদিন ধরেই সে তার করা অপরাধের কথা ভেবেই খুব কষ্ট পাচ্ছে। তার থেকে বেশি কষ্ট পাচ্ছে তার বন্ধুর কথা। সবাই তাকে ভুলে গেছে। এভাবে দীর্ঘশ্বাস ফেলল তুলি। সত্যি অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলেছে। তার এই ভুলকে তাকে অনেক কিছুই শিখিয়ে দিয়েছে। হঠাৎ করেই তার সামনে এসে একটা গাড়ি থামলো। তুলি অবাক চোখে তাকিয়ে রইল সেদিকে। অবাক চোখে তাকিয়ে আছে তুলি আমাদের দিকে। সাথে আমরাও তুলিকে এইভাবে ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে এখানে গাড়ি থামিয়ে তুলির কাছে আসলাম। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তুলি। এমন সময় আমি তুলির সামনে গিয়ে বললাম, তুলি আফা, তুমি এখানে কি করছো? নীরব কণ্ঠে তুলি বলে উঠল, তেমন কিছু নয়। মন খারাপ তোমার? না, তেমন কিছু নয়। তা তোমরা সবাই মিলে কোথায় যাচ্ছ? ও আমরা সবাই আমাদের বাড়িতে যাচ্ছি। যাবে তুমি আমাদের সাথে? তুলি অবাক হয়ে বলল, আমি? তুমি চলো। কিন্তু কোনো কিন্তু নয়, চলো তুমি। ফাটা স্পিকার জামাই, আপনি বলুন না। আমার কথা শুনে আরিয়ানও নীরবভাবে বলে উঠল তুলিকে, চলো আমাদের সাথে। সাথে সাথে জিসান, সায়ানও বলে উঠল তুলিকে আমাদের সাথে যেতে। তুলি আমাদের কথা শুনে চরম অবাক। সবার এইভাবে স্বাভাবিকভাবে কথা বলাটা কেমন একটা লাগছে তুলির কাছে। তুলি অবাক হয়ে বলল, তোরা কি সত্যি আমায় নিতে চাস? তাহলে কি মিথ্যা বলছি? তোরা কি আমায় ক্ষমা করে দিয়েছিস? আরে আপু, যেগুলো হয়ে গেছে ভুলে যাও। পুরনো কথা কবেই পুরনো হয়ে গেছে।
আর তুমি তো সেদিন সবার কাছে ক্ষমা চেয়েছই, তাই আর ক্ষমা চাওয়ার দরকার নেই, চলো তো আমাদের সাথে। এই বলে তুলিয়াফার হাত ধরে গাড়িতে উঠিয়ে নিয়ে গেলাম আমি। আমার কাজে হয়তো তুলিয়া অবাক, সে হয়তো ভাবতেই পারেনি এমন কিছু হবে। তারপর সবাই মিলে একসাথে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। কলিং বেল বাজতেই রুহি আর তিশা এসে দরজা খুলল। ওদের দেখে আমি খুশি হয়ে জড়িয়ে ধরতে যাব, এমন সময় বলে উঠল ওরা, ওখানেই দাঁড়া, ভিতরে আসবি না। ওদের কথা শুনে রীতিমতো অবাক আমরা। বলে কি? আমি অবাক হয়ে বললাম, কি কেন? তারপর তিশা বলে উঠল, এভাবে তো ঢুকতে দেব না দুলাভাই। তিশার কথা শুনে আরিয়ান অবাক হয়ে বলল, মানেটা হলো আমাদের টাকা চাই, টাকা ছাড়া ভেতরে ঢোকা যাবে না। এমনিতেও হুট করে বিয়েটা হয়ে যাওয়াতে এসব কিছু করার সুযোগ পেলাম না আমরা, তাই এখন সুযোগ পেলাম, টাকা না দিলে ঢুকতে দেব না। আমি তো চরম অবাক হয়ে বললাম, ও জিও দোস্ত, এই না হলে আমার বান্ধবী তোরা? আমি ভাবতেই পারিনি তোরা এমন কিছু করবি। আমার কথা শুনে সায়ান আর জিসান অবাক হয়ে বলল, এটা কি ভাবি, এখানে আসতেই বান্ধবীদের পক্ষে চলে গেলা? ওদের কথা শুনে তিশা বলে উঠল, ও আমাদের পক্ষ নিয়ে চলে যাবে কি? ও তো আমাদের পক্ষেই। যাকগে, ওগুলো পরে হবে, আগে দুলাভাই টাকা বের করুন। জিসান বলে উঠল, তা কত দিতে হবে? বেশি না, মাত্র 10,000 টাকা। রুহির কথা শুনে আমি অবাক হয়ে বললাম, এটা কি বলছিস তুই? আমার কথা শুনে সায়ান বলে উঠল, দেখছো ভাবি তোমার বান্ধবীরা কি বলে? সায়ানের কথা শুনে রুহি বলে উঠল, কি বলছি, খুব কমই তো চাইছি, তাই না দোস্ত? তোরা আসলেই পাগল, মাত্র 10,000 চাইছো? আমি থাকলে তো 20,000 চাইতাম। আমার কথা শুনে সবাই চোখ বড় বড় করে তাকালো আমার দিকে, আর আমি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, আশ্চর্য, এভাবে তাকানোর কি আছে, সত্যি কথাই তো বলছি। এভাবে বেশ কিছুক্ষণ ঝগড়া হলো সায়ান, রুহি, তিশা আর জিসানের মধ্যে। অবশেষে আরিয়ান বলে উঠল, ঠিক আছে শালিকারা দিব আমি। আরিয়ানের কথা শুনে রুহি আর তিশা তো মহা খুশি খুশি হয়ে বলে উঠল তারা, এই না হলে আমাদের দুলাভাই, বাকি দুজন তো কিপটে। ওদের কথা শুনে চোখ বড় বড় করে সায়ান আর জিসান বলে উঠল, কি আমরা কিপটে? তারপর আরিয়ান হেসে ওদের টাকা দিয়ে দিল। ওরা খুশি মনে টাকা নিয়ে দরজার সামনে থেকে সরে আসলো। মিম রুহি আর তিশাকে জড়িয়ে ধরে বলল, আমার কিন্তু ভাগ চাই। তোরেও দিমু, আনে চিন্তা করিস না। লাভ ইউ বান্ধবীরা। বিনিময়ে হাসলো ওরা। এমন সময় সেখানে আসলো আম্মু, আব্বু আর ভাইয়া। আমি সবাইকে জড়িয়ে ধরে বলে উঠলাম, কেমন আছো তোমরা? সবাই হেসে বলল, তোকে ছাড়া ভালো কি করে থাকি বলতো, কিন্তু এখন তুই চলে এসেছিস, আমরাও ভালো থাকবো। এমন সময় ভাইয়া বলে উঠল, ও এখানে কেন? সাথে সাথে সবাই পিছন ঘুরে তাকালো। সবাই অবাক হয়েছে তুলিকে দেখে। ভাইয়া প্রচণ্ড রেগে আছে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে বলে উঠলাম, ভাইয়া তুলি আপু আমাদের সাথে কয়েকদিন থাকবি। ভাইয়া অবাক হয়ে বলল, কি? এটা হতে পারে না। কেন হতে পারে না ভাইয়া? ও তোর সাথে যেটা করলো তারপরও তুই... ভাইয়া যা হয়ে গেছে, সেটা ভেবে আর কথা বাড়িয়ে লাভ নেই। আর আপু অনেকবার সরি বলেছে। তাই বলে তুই... ভাইয়া এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। আপু আমাদের সাথে কয়েকদিন থাকবে মানে কয়েকদিন থাকবে, এই বলে হন হন করে নিজের রুমে চলে গেলাম আমি। ভাইয়া বুঝে গেছে আমি রেগে গেছি, তাই সেও চলে আসলো আমার পেছন পেছন। বিছানায় বসে আছে মিম, আর হাতে একটা টেডি বিয়ার নিয়ে গজগজ করছে। রাগ হচ্ছে ভীষণ, কেন হচ্ছে জানা নেই, তবে হচ্ছে। এমন সময় রুমে এসে পাশে বসলো রিয়াদ ভাইয়া। মিম জানে এখন ভাইয়া কি বলবে। প্রথমেই কান ধরে সামনে আসবে, তারপর বলবে, সরি সাতচন্নি, ভুল হয়ে গিয়েছে, ওকে দেখে আসলে মাথা ঠিক ছিল না। সরি, আরো হবে না। তুই যেহেতু বলছিস সে এখানেই থাকবে। ভাইয়ার কথা শুনে আমি খুশি হয়ে বললাম, এই না হলে আমার ভাইয়া। তবে শোন, ও যদি আবার তোর ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু আমি ওকে ছাড়বো না। ওসব কিছু হবে না ভাইয়া, তুলিয়াফা বদলে গেছে। তুই কি করে বুঝলি? তুলিয়াফার চোখে সেদিন আমি অনুশোচনা দেখেছি ভাইয়া, আর এই অনুশোচনায় আপুকে বদলে দিয়েছে। কিন্তু তুমি আর কিন্তু টিন্তু করো না তো, চলো নিচে। এই বলে ভাইয়ার হাত ধরে হাসতে হাসতে চললাম আমরা।
নিচে নামতে দেখলাম তুলি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বললাম, আপু তুমি আর মাথা নিচু করে থাকার কোনো দরকার, তুমি থাকবে আমাদের সাথে। বিনিময়ে তুলি কিছু বলল না, শুধু অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে। সারাদিন এটা ওটা করে কেটে গেল। তুলিও অনেকটা মিশে গেছে তাদের সাথে। শুরুতে রুহি আর তিশা একটু কিন্তু করলেও পরক্ষণেই সবটা মেনে নিয়েছে তারা। এখন সবাই খুশি। রাত 8টা, বাড়ি ছাদের উপর মাদুর পেতে বসে আছে মিম, আরিয়ান, সায়ান, জিসান, রুহি, তিশা, নূর, রিয়াদ, তুলি সহ সবাই। তাদের উদ্দেশ্য হচ্ছে জমিয়ে আড্ডা দেওয়া। সবাই নীরবতায় বসে আছে। মিম সবার মাঝখান থেকে দাঁড়িয়ে বলে উঠল, অ্যাটেনশন প্লিজ গাইস, আমাদের এই আড্ডার মহলে সবার আগে নাচ করে দেখাবে আমাদের ঘূর্ণিঝড় ভাইয়া ভূমিকম্প আপু। আমার কথা শুনে সবাই চোখ বড় বড় করে তাকালো আমার দিকে। আমি তাদের চোখ দেখে বলে উঠলাম, থুকু, আমাদের সায়ান ভাইয়া আর রুহি আপু। সায়ান মুশকি হাসলো মিমের দিকে তাকিয়ে, কারণ মিম জেনে গেছে সায়ান রুহিকে ভালোবাসে আর জিসান তিশাকে। বিষয়টা প্রথমে হাস্যকর লাগলেও এখন ভালো লাগছে। তার দুই বান্ধবী তার দুই দেবরদের বিয়ে করবে। উফ, মজাই আলাদা। আমি আবারও হেসে বললাম, শুধু সায়ান ভাইয়া আর রুহি আপু নয়, সাথে জিসান ভাইয়া আর তিশাও একসাথে কাপল ডান্স করবে, তাই জোরে জোরে হাততালি। আমার কথা শুনে বাকি সবাই তেমন একটা অবাক না হলেও রুহি, তিশা, তুলি আপু প্রচণ্ড অবাক হয়েছে। তিশা আর রুহি উঠে এসে বলল আমায়, এটা কি হলো? তুই আমাদের দুইজনকে ফাঁসিয়ে দিলি কেন? কি ফাঁসিয়ে দিছি? কাপল ডান্স করবি? আমরা করবো না। তিশার কথা শুনে জিসান বলে উঠল, তার মানে বিয়ান সাহেব হেরে গেল? কিসে হেরে গেছি? নাচতে বলা হয়েছে, বারণ করেছো মানে তো হেরে গেছো। তিশা রেগে গেছে জিসানের কথা শুনে, তাই রেগে বলল, ঠিক আছে, আমি রাজি। ব্যাস, জিসান হাসলো। হঠাৎই তিশা বলে উঠল, ঠিক আছে, আমরা নাচতে রাজি আছি, তবে কথা হলো আমরা একা নাচবো। আমাদের সাথে আরিয়ান ভাইয়া আর লাল মরিচ আফাও নাচবে। ওদের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল মিমের। বলে কি? না না, এটা হবে না। আমি কি করছি? আরিয়ানি তো বলেছিল এমন করতে। এখন আমি হুট করে বলে উঠলাম, কি না, করবো না, আমি নাচতে পারি না। ঠিক আছে, আমরা তাহলে পারবো না। এটা কেমন কথা? এমনই কথা, তোরা নাচলে আমরাও নাচবো, আর তোরা না নাচলে আমরাও নাচবো না। তিশার কথা শুনে মাথায় একটা গান আসলো, মামু ফাইসে গেছি, ও ফাইসে গেছি, ফাইসে গেছে মাইন কাটছি পাই। चलो दीवार साफ साफ कहता हूँ, इतनी सी बात है, मुझे तुमसे प्यार है। ফুল লাইট স্পিডে গানটা ছেড়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কাপল ডান্স করছে আমাদের ফাটা স্পিকারের সাথে লালমরিচ, মাল্টিপ্লেকের সাথে আলুর পরোটা, আর ঘূর্ণিঝড়ের সাথে ভূমিকম্প ম্যাডাম। আর তিন জুটি একদম ঘুরে লাগানো মুহূর্তের ভিতরে চলে গেছে। আর তাদের এই মুহূর্তের সাক্ষী হিসেবে ডান্স দেখতে তুলি, নূর আর রিয়াদ সবাই এক অদ্ভুত ভালো লাগার মুহূর্তে চলে গেছে। সরি। এক নিশ্চুপ মনোভাব আর শান্ত গলায় কথাটা বলে উঠলো তুলি রিয়াদকে। রিয়াদ অবাক হয়ে বলল, মানে? সরি বলছি তোকে। ও, আমি সত্যি জানতাম না ও তোর বোন। জানলে ওদের কাজটা করতি না? সত্যি ভুল হয়ে গেছে। তুলির কাজে রিয়াদ অবাক হয়ে শুধু তাকিয়ে রইল। তুলি রিয়াদের এই শান্ত মনোভাব দেখে বলে উঠল, সত্যি ভুল করে ফেলেছি আমি, যার অনুশোচনা এখনো করছি আমি। তখন মেয়েটার প্রতি প্রচন্ড রাগ হয়েছিল আমার। একে একে সবাই ওর দিকে চলে যাচ্ছিল, তাই নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি আমি। তুই তো জানিস আমার রাগ উঠলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, তাই ভুল করে ফেলেছি। আবারও সরি বলছি তোকে। সেদিন তোকে ওখানে দেখে চরম অবাক হয়েছিলাম আমি। তারপর যখন আরিয়ানের সাথে ওর বিয়ে হয়ে গেল, তখন ভিতর থেকেই মনে হয়েছিল আমি ভুল করেছি। আমার ভুলের জন্যই আজ তোরা সবাই আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিস। আমি কথা দিচ্ছি আর কখনো এমন ভুল হবে না। বলতে বলতে তুলি কেঁদে ফেলছে। রিয়াদ তুলি কানা দেখে ওকে শান্ত করার জন্য বলে উঠল, আচ্ছা ঠিক আছে, যা হয়েছে বলে যা, তবে একদিক থেকে ভালোই হয়েছে। তুলি অবাক হয়ে বলল, কি ভালো হয়েছে?
বিনা ঝামেলায় আরিয়ান তার ভালোবাসার মানুষকে পেয়ে গেল। এই কথাটা শুনে তুলি আরো চরম প্রকার অবাক হয়ে বলল, মানে মানে আরিয়ান আমার বোনটাকে ভালোবাসে। তুই জানলি কিভাবে? আরিয়ান বলেছিল, তবে শালা হিসেবে না, বেস্ট ফ্রেন্ড হিসেবে। বিনিময়ে তুলি কিছু বলল না, হালকা হেসে সামনে কাপল ড্যান্সের দিকে তাকালো। আরিয়ানের চোখে এক অদ্ভুত ভালো লাগা দেখতে পাচ্ছে তুলি। হয়তো এই ভালো লাগাই আরিয়ানকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে। এক দীর্ঘশ্বাস ফেললো তুলি। সব ভুলে যাবে তুলি। সে যে একসময় আরিয়ানকে ভালোবাসতো। আরিয়ানের ভালোবাসার কথা একমাত্র সে ছাড়া আর কেউ জানে না, আর কোনো দিন জানবেও না। শুধু সেদিন মিমের সামনে প্রকাশ করেছিল সে, তাও ভুলে যাবে। হাজারো কথা ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছে তুলি নিজেই। হঠাৎই মিউজিক বন্ধ হয়ে গেল, মানে গান শেষ হয়ে গেছে। হঠাৎ এমনটা হওয়াতে সবাই তাদের গরু লাগানো মুহূর্ত থেকে বেরিয়ে আসলো। সবাই এক অদ্ভুত অনুভূতিতে চলে গিয়েছিল। করতালির মাধ্যমে সবাইকে সম্মেলন করা হলো। সবাই হাসলো একসাথে। তারপর সবাই মিলে একসাথে ছাদে বসে অনেকক্ষণ গল্প করে যে যার রুমে চলে গেল। রাত তখন 11টা। রুমে ঢুকে সোজা ওয়াশরুমে ঢুকে গোসল করতে গেলাম আমি। সারা গায়ে মনে হচ্ছে ময়লার বাসা বানিয়েছি। গোসল না করলে ঘুম আসবে না আমার। এদিকে বিছানায় বসে আছে আরিয়ান। সেও ক্লান্ত কিছুটা। পুরো রুমটায় চোখ বুলাচ্ছে সে। রুমটার চারিদিকে রয়েছে আমাদের টুকু আরিয়ানের লাল মরিচের অসংখ্য ছবি। কিছু কিছু ছবি থেকে হাসছে আরিয়ান, কারণ ছবিগুলো তোলাই হয়েছে ফানি টাইপের। হঠাৎ চোখ গেল আরিয়ানের শুভ্র রঙের শাড়ি পরা একটা ছবির দিকে। অসম্ভব সুন্দর লাগছে ছবিটায় আমাদের লাল মরিচকে। আরিয়ান উঠে ছবিটির সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, তুমি আমার কল্পনার প্রিয়সী ছিলে। হুট করেই হঠাৎ দমকা হওয়ার মতো আমার জীবনে এলে। একের পর এক ভালো লাগার আবেগে ভেসে এসে ভালোবাসতে বাধ্য করলে। কিন্তু আফসোস, তুমি নিজে বুঝলে না। আসলেই তুমি একটা পাগলি, দুষ্টু মিষ্টি পাগলি বউ আমার লাল মরিচ। আনমনে হাসলো আরিয়ান। আবার মন খারাপও লাগছে তার। হঠাৎ জ্বালানা ভেদ করে এক অদ্ভুত শীতল মেশানো বাতাস বয়ে এলো। জানালার সাদা পর্দাগুলো বাতাসে উড়ছে অসম্ভব রকম, হয়তো বৃষ্টি আসার পূর্বাভাস। এমন সময় সাদা রঙের চুড়ি পরে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল আমাদের লাল মরিচ। আরিয়ান পিছন ঘুরে তাকালো। অপলকভাবে তাকালো সে তার দিকে। এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে তার ভিতরে। আনমনেই আরিয়ান সামনে এগোতে লাগলো। হুট করে এভাবে আরিয়ানকে এগোতে দেখে আমি ভয়ে ঘাবড়ে গেলাম। হাতের উপর থেকে টাওয়াল রাখতে রাখতে বললাম, কি হলো ফাটা স্পিকার জামাই, এগোচ্ছেন কেন? আরিয়ান আমার সামনে এসে বলল, হুশ। আমি অবাক চোখে তাকালাম আরিয়ানের দিকে। হঠাৎ আরিয়ান ঝুঁকে পড়লো আমার দিকে, তারপর বলে উঠল, তুমি কি কিছু বুঝতে পারো না প্রিয়সী? প্রিয়সী মস্তিষ্কের কোণে এসে বসলো কথাটা। আমি আনমনে বলে ফেললাম, কি বুঝবো? আমার চোখের দিকে তাকিয়েও কি তুমি কিছু বুঝতে পারছো না? আরিয়ানের কথা শুনে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে রইলাম আমি। অদ্ভুত তো, চোখ দেখে কি বোঝা যায়? তুমি কি সত্যিই কিছু বুঝতে পারছো না? আরিয়ানের কথার আগা মাথা বুঝতে না পেরে আমি বলে উঠলাম, বিশ্বাস করুন আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। হতাশ চোখে তাকালো আরিয়ান আমার দিকে। আরিয়ানের চাহনি দেখে আমি বলে উঠলাম, বুঝতে পেরেছি তো। আমার কথা শুনে আরিয়ান খুশি হয়ে বলল, তুই সত্যিই বুঝে গেছো? হুম। তা কি বুঝেছো? এই তো আপনার ক্ষুধা লেগেছে। ওইভাবে তাকানোর কি আছে? ক্ষুধা লেগেছে মুখে বললেই তো হয়। আরিয়ান আমার কথা শুনে রেগে বলল, শাট আপ। আমি কখন বলেছি আমার ক্ষুধা লেগেছে? তাহলে আপনি কি বোঝার কথা বলছেন বলুন তো? সত্যি বুঝতে পারছি না আমি। আর একটা কথা বলবো প্লিজ? কি? একটু সরে দাঁড়ান না, আমার হার্টবিট ওঠানামা করছে। এখন এই শ্বাস বন্ধ হয়ে যাবে আমার। এত কাছে আসার কি দরকার? দূর থেকে কথা বলুন না। বিনিময়ে আরিয়ান কিছু না বলে সরে আসলো। তারপর বলে উঠল, তুমি আসলে একটা পাগল। কি? আমি পাগল? আপনার বউ পাগল? আমার কথা শুনে আরিয়ান হেসে দিল। আশ্চর্য!
কি করে বলবে রুহিকে? সে বুঝতে পারছে না, সবকিছু গুলাটে লাগছে তার কাছে। ঘুম আসছে না, তাই এই ছাদে ঘুরতে এসেছে। তবে একা নয়, তার সাথে আমাদের মাল্টিপ্লাক টুকু জিসান পুরো হিরোদের মতো দোলনায় বসে জিমাচ্ছে, কারণ তার খুব ঘুম পাচ্ছে। কিন্তু এই সায়ান তাকে জোর করে এখানে নিয়ে এসেছে। এত রাতে ছাদে আসার মানে খুঁজে পাচ্ছে না জিসান। আচ্ছা, যদি এমন হতো রুহি আর তিশাও এখানে আসতো। কিন্তু আফসোস, তারা আসবে না। কতক্ষণ আগেই তারা আন্ডা দিয়ে চলে গেছে, কালকে আবার আসবে। আর কালকেই সায়ান আর জিসান একসাথে দুজনকে প্রপোজ করবে। এভাবে নানা কিছু ভেবে সায়ান বসে পড়ল জিসানের পাশে। জিসানকে জিমাতে দেখে মারলো মাথায় এক বাড়ি। সাথে সাথে জিসান চেঁচিয়ে বলে উঠল, চোর চোর চোর! এমন অদ্ভুত কথা শুনে সায়ান বলে উঠল, তুই ঘুমের মধ্যে সুর কোথায় পেলি? বিনিময়ে জিসান কিছু বলল না, আবার ঘুম সে। এভাবে কতক্ষণ কাটানোর পর এখন সায়ানেরও ঘুম পাচ্ছে, তাই সে আবারও জিসানকে ডেকে উঠালো। তারপর দুজন মিলে চলে গেল রিয়াদের রুমে। রিয়াদ অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। তারপর তারাও তার পাশে গিয়ে ঘুমিয়ে পড়ল। আরেকটা সকাল, আর এই সকালটাই হয়তো 6 জন মানুষের জীবন বদলে যাওয়ার দিন। সারাদিন সবাই এক্সাইটেড ভাবেই চলে গেল। বিকাল 4টা। আমরা 4 জন একসাথে শাড়ি পরে তৈরি। আজকে নূর যাবে না আমাদের সাথে, কারণ সে কাবাব মেয়ে হাড্ডি হতে চাইছে না। আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে সবাই মিলে ঘুরতে যাব। সিঁড়ি বেয়ে নামছি আমরা 4 জন। এমন সময় সেজে গুজে আমাদের সামনে আসলো রিয়াদ, আরিয়ান, সায়ান, জিসান। তারাও খুব সুন্দর করে সেজেছে, সবাইকে অসম্ভব সুন্দর লাগছে। এমন সময় জিসান বলে উঠল, তাহলে তৈরি, সবাই এখন যাওয়া যাক। সবাই একসাথে বলে উঠলাম ইয়েস। তারপর একসাথে রুম থেকে বেরিয়ে এসে বসে পড়লাম গাড়িতে। সবাই বসতেই রিয়াদ ভাইয়া গাড়ি চালাতে শুরু করলো। একটা ব্রিজের ওপর থেকে হাঁটছি আমরা সবাই একসাথে। সবাই খুব হাসি খুশি ভাবেই হাঁটছে। আমাদের কথা থেকে কিছুটা দূরে গাড়ি থেমেছে ভাইয়া, তবে আসেনি আমাদের সাথে। ভাইয়া তুলি আপুকে তাদের বাড়িতে দিয়ে আসতে গেছে। হুট করে তুলির ফোন আসায় তুলিকে নিয়ে ভাইয়া ব্যাক করে, তবে আসবে কিছুক্ষণের মধ্যেই তুলিকে দিয়ে। আমাদের হাঁটার মাঝখানে জিসান ভাইয়া বলে উঠল, সবাই এভাবে খালি মুখে হাঁটবে নাকি? ওয়েট, আমি কিছু আনছি। এমন সময় আমি মুচকি হেসে বলে উঠলাম, তুমি একা কেন যাবে? তিশাকেও সাথে নিয়ে যাও। মিমের কথা শুনে তিশা চোখ বড় বড় করে তাকালো। ও তাকাতেই একটা চোখ টিপ মারলো মিম। ও হাসলো, তারপর চললো জিসানের পিছন পিছন। ব্যাস, এক জুটি চলে গেল তাদের কাজে। খাবার না ছাই যাবে, প্রপোজ তো করতে হুদাই মিশা কথা বইল জিসান। মিমের ভাবনার মাঝে রুহি বলে উঠল, কি বিড়বিড় করছিস তুই? না তেমন কিছু না, হঠাৎই ব্রিজের নিচে যেতে ইচ্ছে করছে আমার। আমি আরিয়ানের কাছে গিয়ে বললাম, ফাটা স্পিকার জামাই, ব্রিজের নিচে যাব। না, যাব না। যাবেন না মানে? আপনি ভুলে গেলেন নাকি? কি ভুলে গেছে রে? কিছু বলিনি, ওই কাল রাতে একটা কিস করতে বলেছিল কিন্তু দেইনি আমি, তাই জামাই আমার উপরে রাগ করেছে। আমার কথা শুনে আরিয়ান কাশতে কাশতে শুরু করলো, আর বাকি দুজন চোখ বড় বড় করে তাকালো আমার দিকে। আশ্চর্য, এভাবে তাকানোর কি আছে? তারপর একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আরিয়ানের হাত ধরে বললাম, মাই কিউট জামাই, রাগ করে না। তারপর আরিয়ানকে টানতে টানতে নিয়ে গেল, আর যাওয়ার আগে সায়ানকে একটা চোখ টিপ মারলো। ব্যাস, কাজ শেষ। বাকিটা সায়ান বুঝে নেবে। ওইদিকে জিসান এদিকে, সায়ান আর আমারটা এদিকে। চুপচাপ নীরবতায় ব্রিজের উপর দাঁড়িয়ে আছে রুহি আর সায়ান। দুজনের মাঝেই কুটকুটে নীরবতা জাল ছিঁড়ে সায়ান বলে উঠল, আমি তোমায় কিছু বলতে চাই। রুহি মুচকি হেসে বলল, বলুন। সায়ান মনে মনে নিজেকে তৈরি করে পকেট থেকে একটা আংটি বের করে হুট করেই রুহির সামনে বসে পড়ল। সায়ানের এমন কাজে রুহি তো চরম অবাক হয়ে আশপাশে তাকালো। তেমন কেউ নেই, চারদিকে বাতাস বইছে খুব। হঠাৎ সায়ান বলে উঠল, কখন কিভাবে জানি না তোমায় এতটা ভালোবেসে ফেলেছি আমি। তোমায় নিয়ে একটা খুনসুটির কুঁড়েঘর সাজানো নিয়ে হাজারো স্বপ্ন বুনেছি আমি। তোমার হুট করে কাছে আসা, হুট করে ভয় পাওয়া, হুট করে লজ্জা পাওয়া, সব কিছুই আমায় এক অদ্ভুত মায়ায় জড়িয়ে ফেলেছে।
এই মায়ায় আমি সারা জীবন আটকে থাকতে চাই লজ্জাবতী। তোমায় নিয়ে করা সব স্বপ্নগুলো পূরণ করতে চাই আমি। আর আমার এই সব স্বপ্ন পূরণ করার জন্য তোমার হাতটা আমায় শক্ত করে ধরে রাখার সুযোগ কি দিবে তুমি? এতটুকু এক নিঃশ্বাসে বলে থেমে যায় সায়ান। তারপর আবারও বলে উঠল, তোমার উত্তর কি হবে আমি জানি না, তবে আমি তোমায় জোর করব না। তোমার মনে যা আছে তুমি নির্দ্বিধায় বলে ফেলতে পারো আমায়। এতটুকু বললে নিশ্চয়ভাবে মাথা নিচু করে বসে থাকে সায়ান। এদিকে রুহি যেন বিশ্বাসই করতে পারছে না সায়ানও তাকে ভালোবাসে। সে তো ভেবেছিল সায়ান তাকে কোনো দিনও ভালোবাসবে না। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল রুহির। আনমনেই প্রচন্ড বেগে খুশি হয়ে রুহি বলে উঠল, উপহার এনে পরিয়ে দিবেন না নাকি? রুহির কথা শুনে সায়ান খুশি হয়ে গেল। তার মানে রুহিও তাকে? সায়ান খুশি হয়ে বলল, তার মানে? আগে আংটি পরিয়ে দিন, তারপর বলছি। রুহির কথা শুনে সায়ান খুশি হয়ে পরিয়ে দিল রুহির আঙুলে। তারপর উঠে দাঁড়ালো সায়ান। সায়ান দাঁড়াতেই রুহি সায়ানের কাছে এসে সায়ানের হাত ধরে বলল, আমি তো সেই প্রথম দিন থেকেই আপনাকে ভালোবাসি। তাহলে তুমি বলনি কেন? ভয় ছিল তো যদি হেরে যেতাম। আর কিছু বলার আগেই সায়ান জড়িয়ে ধরল রুহিকে। অনেক দিনের ইচ্ছে ছিল তার রুহিকে জড়িয়ে ধরে তার অস্থিরতা কমাবে। আজ তার সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। সায়ানের কাজ দেখে রুহিও তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আর তাদের এই ভালোবাসা সাক্ষী হিসেবে রইল ওই নদীর পানি আর পানির সাথে মিশে থাকা নদীর ঢেউ। বেশ কিছুক্ষণ যাবৎ হেঁটেছে জিসান আর তিশা, কিন্তু আশেপাশে কোথাও কোনো দোকান দেখতে পাচ্ছে না তারা। তিশা বলে উঠল, কোথাও তো কোনো দোকান দেখছি না, আর কত হাঁটবো। আমি তোমাকে কিছু বলতে চাই দিশা। এই প্রথমবার জিসান তিশাকে ওর নাম ধরে ডাকলো। তিশা অবাক হয়ে বলল, বলুন। এমন সময় ওদের পাশ থেকে একটা বাচ্চা ছেলে কতগুলো গোলাপ নিয়ে যাচ্ছিল। জিসান ছেলেটাকে দেখে দাঁড়াতে বলল। ছেলেটিও দাঁড়িয়ে পড়ল। জিসান কিছু ফুল কিনে আবার চলে আসলো তিশার সামনে। তিশা জিসানের কাছে চরম প্রকার অবাক। সে হয়তো বুঝতেই পারছে না জিসান কি করতে যাচ্ছে। জিসান তিশার সামনে এসে বলল, এগুলো তোমার জন্য। তিশা খুশি হয়ে বলল, আমার জন্য? ধরো। তিশা খুশি হয়ে ফুলগুলো নিল জিসানের কাছ থেকে। তিশার খুশির মাঝেই জিসান বলে উঠল, আলুর পরোটা। জিসানের কথা শুনে তিশার চোখ বড় বড় হয়ে গেল। জিসানের কথাটা হয়তো তিশার মাথার উপর দিয়ে গেছে। তিশা অবাক হয়ে বলল, কি? আমি তোমায় ভালোবাসি। সত্যি? তাহলে মিথ্যা বলছি নাকি? বিশ্বাস হচ্ছে না তো মাল্টিপ্লাগ। তুমি আবার আমায় মাল্টিপ্লাগ বলছো? আপনি তো একটু আগে আলুর পরোটা বলেছেন, তার বেলা। এই নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল ঝগড়া। ঝগড়ার মাঝখানে জিসান বলে উঠল, ভেবেছিলাম তোমাকে বিয়ে করে সংসার করবো, কিন্তু না, এখন আর করবো না। তোমার বিয়ে করলে সারাদিন শুধু ঝগড়া করতে করতে চলে যাবে। তার চেয়ে অন্য মেয়েকে বিয়ে করে নিব, এটাই ভালো হবে। জিসানের কথা শুনে তিশা রেগে জিসানের কলা চেপে ধরে বলল, কি বললি তুই? আমার ছেলে অন্য মেয়েকে বিয়ে করবি? একদম মেরে ফেলবো। এতটুকু বলে নিজের মুখ চেপে ধরল তিশা। এখন কি হবে? মুখ চেপে জিসানের দিকে তাকালো তিশা। এদিকে জিসান তিশার কথা শুনে বুঝে গেছে তিশার উত্তর কি। জিসান তিশার কাছে এসে বলল, তার মানে আলুর পরোটা, তুমি আমায়? আমি কিছু না। এখন তো আর শুনছি না আলুর পরোটা। তিশা কিছু বুঝতে না পেরে দৌড় দিতে নিলে জিসান তিশার হাত ধরে ফেলে। তারপর তিশাকে টান মেরে নিজের দিকে এনে বলল, আমি ভালোবাসো, এটা বললেই তো হয়। আমি কেন বলবো? বুঝে নিতে পারেন না? বিনিময়ে জিসান কিছু বলল না। তিশাকে শক্ত করে জড়িয়ে ধরল, আর তিশাও জড়িয়ে ধরল জিসানকে। জিসান তিশাকে জড়িয়ে ধরে বলে উঠল, অন্য কাউকে নয়, তোমায় নিয়েই সাজাবো আমি আমার স্বপ্নে করা খুনসুটির করে ঘর। জিসানের কথা শুনে মুচকি আসলো তিশা। তারপর আরো শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরল জিসান আর তিশা। আর তাদের এই ভালোবাসা সাক্ষী হিসেবে রইল খোলা আকাশ আর চারদিকে বয়ে চলা শীতল মেশানো বাতাস। আরিয়ানের হাত ধরে হাঁটছি আমি, অসম্ভব ভালো লাগছে আমার।
চারদিকের ঢেউয়ের শব্দ, চারপাশে অসম্ভব সুন্দর শীতল মেশানো বাতাস। বাতাসে চুলগুলো উঠছে আমার। বিষয়টা সত্যিই রোম্যান্টিক। হঠাৎই আরিয়ানকে বলে উঠলাম, ফাটা স্পিকার জামাই, আমি নৌকায় উঠবো। এখন? এখন নয়তো কখন? চলুন। না, এখন নয়, পরে। আপনি শুধু পরে পরে করেন কেন বলুন তো? এখন হলে আমি কিন্তু খেলবো না। তোমাকে খেলতে হবেও না। সারাদিন শুধু উল্টো পাল্টা চিন্তা ভাবনা, সব বুঝে, শুধু আমি যেটা বলতে চাই সেটাই বুঝে না। আশ্চর্য, আপনি তো রেগে যাচ্ছেন কেন? রাখবো না তো? তুমি কি সত্যি কিছু বুঝতে পারো না আমার অবস্থাটা? যাও, তোমাকে কিছু বুঝতে হবে না, তুমি একা যাও, নৌকায় আমি যাব না। এই বলে আরিয়ান হাঁটতে শুরু করলো। এদিকে আমি আরিয়ানের এমনভাবে হঠাৎ করে চলে যাওয়া দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম। যাক বাবা, চলে যাচ্ছে তো। আরে সত্যি সত্যি তো চলে যাচ্ছে। ধর মিম। এই বলে জুতো খুলে আমি এক দৌড়ে সোজা আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালাম আমি। তারপর বলে উঠলাম, আপনি এইভাবে চলে যাচ্ছেন কেন? কি করেছি আমি? আমার মাথা ব্যথা করছে, সরো তুমি, থাকবো না আমি তোমার সাথে। এই বলে আবারও আরিয়ান চলে যাচ্ছে। ব্যাটার হলো কি? এত দৌড়াচ্ছে কেন? আমার তো কিছুই বলতে দিচ্ছে না। এইভাবে আমি আবার দৌড়ে আরিয়ানের সামনে চলে আসলাম। তারপর বললাম, আরেকবার চলে গেলে আমি যেটা বলতে এসেছি সেটা বলবো না কিন্তু। আরিয়ান অবাক হয়ে বলল, কি বলবে তুমি? এই তো ফুচকা খাবে। আপনি বুঝলেন কিভাবে? তুমি যে পাগল। আবার আমায় পাগল বললো? আমি রেগে বললাম, একদম পাগল বলবেন না। কি বলবো তাহলে? আরিয়ানের কথা শুনে হাত থেকে জুতো ফেলে দিলাম। তারপর আরিয়ানের কাছে এসে বললাম, প্রেয়সী বলবা। আমার কথাটা শুনে আরিয়ান চরম অবাক। আমি আরিয়ানের কাছে এসে ওকে জড়িয়ে ধরে ওর কানের কাছে গিয়ে বললাম, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, মাই কিউট সুইট জামাই। এদিকে রিয়াদের গাড়ি এসে থামলো তুলিদের বাড়ির সামনে। তুলি রিয়াদকে বাই বলে চলে গেল তাদের বাড়িতে। এতক্ষণে হয়তো সবাই সবার মনে কথা বলে দিয়েছে তাদের প্রিয় মানুষদের সাথে। আর মনে হাসলো রিয়াদ। তারপর সেও চললো তার গন্তব্যে। শক্ত করে জড়িয়ে ধরে আছে আরিয়ান আমায়, আমিও ধরে আছি। কিছুক্ষণ পর আরিয়ান আমায় ছেড়ে দিয়ে বলল, তার মানে তুমি? অনেক আগে থেকেই জানি আমি তুমি আমায় ভালোবাসো জামাই। তার মানে তুমি না বোঝার নাটক করছিলে? কিছুটা। ভাইয়া অনেক আগেই বলেছিল আমায়। কি? ওইভাবে তাকানোর কিছু হয়নি। সেদিন রাতে ভাইয়া আমার রুমে এসে। ফ্ল্যাশব্যাক। সেদিন রাতে আরিয়ানদের বাড়িতে বসে ভাইয়ার রুমে এসে মনমরা হয়ে বসেছিল মিম বিছানায়। এমন সময় ভাইয়া এলো রুমে। ভাইয়াকে দেখে খুশি হয়ে উঠে দাঁড়ালো মিম। ভাইয়া মিমের সামনে এসে বিছানায় বসে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। বলো না। একটা সত্যি কথা বলবো। বলো। আরিয়ান তোকে চাপে পড়ে বিয়ে করে, ভালোবেসেই বিয়ে করেছে। মানে আবার কি বুঝতে পারিস না? ও হয়তো তোকে ভালোবাসে আর ও এইভাবে বিয়েটা হবে সেটা বুঝতে পারেনি। বাট যেটা হয়েছে সেটাতে আর কেউ খুশি হোক বাই না হোক, আরিয়ান প্রচন্ড বেগে খুশি হয়েছে। তাই যা হয়েছে ভুলে যা। আরিয়ান খুব ভালো ছেলে, তোকে খুব ভালো রাখবে। আরিয়ান তোকে খুব ভালোবাসে। এতটুকু বলেই ভাইয়া চলে গেল। ভাইয়ার কথা শুনে চরম অবাক হয়েছিলাম আমি। পরে অনেক ভেবে দেখলাম তার সাথে সেদিন রাতে আরিয়ানের সাথে ঘুরতে যাওয়াটা থেকে সব কিছুতেই ভালো লাগতে শুরু করে। একটা সময় আই ফিল আমি আরিয়ানকে ভালোবাসি। তাই কাল রাতে আরিয়ানের পাগলামিতে মনে মনে প্রচুর হেসেছিলাম আমি। তারপরে ভেবে রেখেছিলাম সায়ান ভাইয়ারা যদি প্রপোজ করবে আমিও করব। কারণ আমার যে ফাটা স্পিকার জামাই কোনোদিন সাহস করে বলতে পারবে না বর্তমান। ও তাহলে এই ব্যাপার? মশাই, এই ব্যাপার। হাসলো আরিয়ান, আমিও হাসলাম। তারপর বলে উঠলাম, এখন তাহলে যাওয়া যাক। কোথায়? কেন? সবার কাছে। নৌকায় উঠবে না? আজ নয়, অন্য আরেকদিন। ওকে। তারপর আরিয়ানের হাত ধরে হাঁটতে শুরু করলো মিম। আরিয়ানও মুচকি এসে তার হাত শক্ত করে জোরে ধরে হাঁটছে। হঠাৎ কিছু একটা মনে করে থেমে গেল মিম। মিম থামতেই আরিয়ান অবাক হয়ে বলল, কি হলো? এটা কিন্তু ঠিক হয়নি জামাই। কি ঠিক হয়নি? এই যে আমি যে প্রপোজ করলাম তার উত্তর তো দিলে না। আরিয়ান আমার কাণ্ড দেখে হাসলো। তারপর বলে উঠল, ও এই জন্য বউ আমার
রাগ করেছে বুঝি? রাগ করছি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। এই বলে আরিয়ান চলে গেল আর আমি আরিয়ানের কাজে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণের মধ্যেই আরিয়ান চলে আসলো সেখানে, কিন্তু হাতে কিছু দেখলাম না আমি, কারণ হাত পেছনে ছিল। আরিয়ান আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি অবাক চোখে তাকালাম তার দিকে। আরিয়ান বলে উঠল, তোমার সাথে আমার শুরুটা হয়েছিল খোলা আকাশের নিচে দাঁড়িয়ে। প্রথম দেখায় প্রচুর ঝগড়া, হয়তো কখনো আমার জানা ছিল না তোমায় আমি ভালোবেসে ফেলবো। তোমায় নিয়ে খুনসুটির কুঁড়েঘর সাজানোর স্বপ্ন দেখব। তোমার দুষ্টামিগুলো সহজেই সবার সাথে মিশে যাওয়া, তোমার পাগলামিগুলো সব কিছুই আমায় ভালো লাগতো খুব। তোমার প্রতি আকৃষ্ট করতো ভীষণ। তুমি কোনো ছেলের সাথে কথা বললে আমি খুব জেলাস ফিল করি। আর ধীরে ধীরে কখনো তোমার প্রতি এই ভালো লাগাগুলো ভালোবাসাতে রূপ নিল বুঝতেই পারিনি আমি। কিন্তু এইভাবে আমাদের বিয়েটা হোক সেটা আমি কখনোই চাইনি, কিন্তু ভাগ্যের কি পরিহাস। এতটুকু বলে থামলো আরিয়া। তারপর আবারও বলে উঠল, যেটা হয়েছে সেটা হয়তো আমি বদলাতে পারবো না, কিন্তু কথা দিচ্ছি আর কখনো তোমার কষ্ট পেতে দিব না। তুমি কি হবে আমার স্বপ্ন ছাড়া কল্পনার প্রিয়সী। এই বলে আরিয়ান একটা টকটকে লাল গোলাপ ফুল এগিয়ে দিল আমার দিকে। ফুলটা অসম্ভব সুন্দর। আরিয়ানের কথা শুনে মুচকি হেসে আমি বলে উঠলাম, আমার সব কথা শুনতে হবে কিন্তু তাহলে। ঠিক আছে প্রিয়সী। আমায় রোজ এত এত চকলেট কিনে দিতে হবে। ঠিক আছে প্রিয়সী। আমায় রোজ এত এত আইসক্রিম কিনে দিতে হবে। ঠিক আছে, তোমার সব আবদার পূরণ করতে রাজি আছি আমি। আর কিছু? আর একটা আছে। কি বলে ফেলো। সেদিনের রাতের মতো মাঝে মাঝে আমায় নিয়ে রাতে ঘুরতে বের হতে হবে। তারপর চাঁদনি ভরা জ্যোৎস্না রাতে দুজন মিলে একসাথে হেঁটে বাড়ি ফিরবো। তুমি আর হেঁটে সেই তো আমায় কোলে তুলে নিয়ে আসতে হবে। তা তো আসতেই হবে। ঠিক আছে প্রিয়সী, তোমার সব ইচ্ছে পূরণ করতে রাজি আমি। এখন কি গোলাপটা নিবে তুমি, নাকি উঠে যাব? ও, আমি তো ভুলেই গেছিলাম। এই বলে আরিয়ানের কাছ থেকে গোলাপটা নিয়ে নিলাম হাতে। আরিয়ান উঠে দাঁড়িয়ে বলল, বাবা বাসলাম, না জানি আর কতক্ষণ বসিয়ে রাখতো। বাঁচনি, এখন চলো তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে আসছে তো। ওদিকে বাকিদের কি খবর জানতে হবে তো। আরিয়ান খুশি হয়ে বলল, চলো। এইভাবে যাব না, কোলে নিন। কি, একটু আগে তো বললা হেঁটে যাবে। অত কিছু জানি না, কোলে নিন আগে। শেষমেশ আরিয়ানও কোনো উপায় না পেয়ে কোলে তুলে নিল আমায়। আমিও খুশি হয়ে আরিয়ানের গলা জড়িয়ে ধরে ওর গালে একটা চুমু দিয়ে বললাম, মাই কিউট সুইট জামাই। আরিয়ান আমার কাজে চরম অবাক। পরক্ষণে সে খুশি হয়ে হাঁটতে লাগলো আর বলল, পাগলি বউ আমার। আরিয়ান আমায় কোলে তুলে নিয়েই সবার সামনে আসলো। সবাই অবাক হয়ে বলল, কি হয়েছে ওর? কিছুই হয়নি। তারপর আমি হেসে বলে উঠলাম, তাহলে তোমারটা সেটিং। সবাই একসাথে একে অপরের দিকে তাকিয়ে বলল। তারপর সবাই একসাথে হাসলাম। মাঝখানে কেটে গেল অনেকগুলো দিন। এই কয়েকদিন অসম্ভব সুন্দরভাবে কেটেছে তাদের। সায়ান, রুহি আর জিসানের তিশার ভালোবাসাও আরও গভীরতা পেয়েছে। এখন সবাই সবাইকে অসম্ভব রকম ভালোবাসে। আমরা সবাই মিলে রোজ বিকালে একসাথে ঘুরতে যেতাম, আর আমাদের সাথে থাকতো তুলি আপু আর রিয়াদ ভাইও। মাঝে মাঝে মনে হতো তুলি রিয়াদ ভাইকে ভালোবাসে, আবার নাও হতে পারে। বিগত কয়েকদিন যাবৎ ভার্সিটিতেও যেতে শুরু করেছে মিম। রোজ রাতে আরিয়ান তাকে পড়ায়। বিষয়টা প্রচণ্ড বেগে অসহ্য লাগে মিমের, তারপরও কিছুই করার নেই। বিছানায় বসে চিপস খাচ্ছে মিম। এমন সময় রুমে আসলো রুহি আর ওর পিছনে পিছনে তিশা, তাও আবার হাঁপাতে হাঁপাতে। ওদের ওইভাবে আসতে দেখে মিম অবাক হয়ে বলল, তোরা এই সময়? তিশা বলে উঠল, দোস্ত, একটা কেলেঙ্কারি হয়ে গেছে। কি হয়েছে? রুহিকে দেখতে ছেলেপক্ষ আসবে কালকে। ও, ভালো তো। কি বলছিস তুই? রুহিকে যদি ওনারা পছন্দ করে ফেলে তখন? করলে করবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা ঠিকই আছে। তোরা এখন যা, বিকেলে রুহির বাড়িতে আসছি আমি। এসে কি করবি? কি করব? বলবো যাতে তাড়াতাড়ি রুহিকে বিয়ে দিয়ে দেয়। কতদিন হয়েছে বিয়ে খাই না বলতো। ওইভাবে তাকানোর কিছু হয়নি। তোরা এখন যা, বিকেলে আমি একা আসছি। আমার জন্য ভালো ভালো
খাবার রান্না করতে বলি শান্তিকে। বিনিময়ে রুহি কিছু বলল না, মন খারাপ করে বাসা থেকে বেরিয়ে গেল। আর ওর পিছনে পিছনে তিশাও চলে গেল। হয়তো ওরা মিমের কাছ থেকে এমনটা আশা করেনি। ওরা যেতেই একটা ফোন করলো মিম। ব্যাস কাজ শেষ। আর ফাটা স্পিকার জামাই থাকতে আর কি লাগে, হাসলাম আমি। ওরে মামা, বিয়া করমু। ফোনের ওপাশ থেকে আরিয়ান চেঁচিয়ে বলে উঠলো, কি বললে তুমি? থুক্কু জামাই, বিয়া খামু, তাও আবার তিনটে একসাথে। আরিয়ান অবাক হয়ে বলল, 3টে? সেটা কি করে? আরে জামাই চাপ নিবেন না, আমি আছি তো, আগে শিওর হয়ে নি। আরিয়ান আমার কথার আগা মাথা না বুঝতে পেরে বলে উঠল, কি বলছো তুমি? আমার মাথায় কিছু ঢুকছে না। সব ঢুকবে। এই বলে ফোনটা কেটে দিলাম আমি। বিকালে রুহিদের বাড়িতে দরজায় কলিং বেল বাজাতেই তিশা এসে দরজা খুলে দিল। কারণ তিশা অনেক আগেই এসেছে। মিম তাকেও আসতে বলেছিল। তিশা দরজা খুলতেই তার চোখ বড় বড় হয়ে গেল। কারণ সামনে তার আব্বু আম্মু আর তার ছোট ভাই আরমান দাঁড়িয়ে। তাদের দেখে অবাক হয়ে বলল তিশা, আম্মু আব্বু তোমরা এখানে? সেইটা তো আমার প্রশ্ন, আমরা এখানে কেন এসেছি? মানে? আরে মিমি তো আমাদের এখানে আসতে বলেছিল। এই বলে ওনারা ভিতরে ঢুকে পড়ল। রুহির আম্মু আব্বু ওনাদের দেখে অবাক হলো। তারপর একে একে সায়ান আর তার বাবা মা, জিসানের বাবা মা সবাই এসে সবারই একই কথা, তাদের আরিয়ান আর মিম আসতে বলছে। কেউ কিছু বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সবার মাথায় প্রশ্ন জাগলো, যারা আসতে বলেছে তারা কেন এখনো আসছে না? এমন সময় পুরো হিরো আর হিরোইনের মতো এন্ট্রি মেরে ভিতরে আসলো আমাদের ফাটা স্পিকার আর লালমরিচ। আর তাদের সাথে তুলি আর রিয়াদ। তুলি এখন পুরাই বদলে গেছে। খুব ভালো মনের মানুষ এখন সে। জীবনে কিছু কঠিন আঘাত মানুষকে সত্যি খুব বদলে দেয়, তার জীবন আর তার চলার ধরন সব কিছুই। তাই জীবনে সঠিক পথে আসার জন্য হলেও অনেক সময় বড় বড় আঘাত পেতে হয়, যেমনটা তুলির ক্ষেত্রে হয়েছে। তাদের দেখে সবাই অবাক হয়ে বলে উঠল, আমাদের এইভাবে একসাথে কেন আনা হয়েছে? ওনাদের কথা শুনে আরিয়ান বলে উঠল, আঙ্কেল, এই মুহূর্তে আমরা যা বলবো তাতে হয়তো আপনারা অনেকটাই শকড হবেন, কিন্তু এখন না বললে পরে দেরি হয়ে যাবে। আর আমরা চাই না আপনাদের ভুল সিদ্ধান্তে 4 জন মানুষের জীবন ওলট পালট হয়ে যাক। যার অন্য কারো কাছ থেকে কিছু শোনার চেয়ে নিজেদের কাছ থেকে শোনাই ভালো। কারণ আমি মনে করি ঘাড়ের কথা বাইরে মানুষের কাছ থেকে না শুনে নিজেদের কাছ থেকে শুনতে পারাটাই সঠিক। আমরা যা বলবো তারপর আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আমি বিশ্বাস করি আপনারা ভুল সিদ্ধান্ত নেবেন না। আরিয়ানের কথা শুনে সায়ানের বাবা বলে উঠল, কি বলতে চাচ্ছ? আমরা কিছুই বুঝতে পারছি না আরিয়ান। বুঝিয়ে বলছি আমি। আরিয়ানের কথা শুনে সবাই অতি আগ্রহ স্বরে বসে রইল। অবাক হয়ে সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। আর সবার এমন চাহনি দেখে সায়ান, জিসান, রুহি আর তিশা 4 জনই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কুটকুটে নীরবতায় ঘিরে গেছে পুরো বাড়ি। না জানি কি হবে, একরাশ অস্থিরতা এসে গ্রাস করলো সবার মাঝে। একটু আগে আমি সবার সামনে বলে দিয়েছি রুহি সায়ানকে আর তিশা জিসানকে ভালোবাসে। আমি আরও বলেছি আপনারা হয়তো এগুলো শুনে প্রচুর রেগে যাবেন, কিন্তু পরে যেন কোনো ক্ষতি না হয় সেই ভেবে এখনই বলে দিলাম। শুনেছি কাল নাকি রুহিকে দেখতে আসবে, তারা আসার আগে সত্যিটা বলে দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছে। এতটুকু বলে চুপ হয়ে যায় আরিয়ান। আর আরিয়ানের কথা শুনে সবার চোখ মুখের এই অবস্থা। আর ওদিকে রুহি তিশার তো টেনশনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তারা হয়তো ভাবতেই পারেনি এমন কিছু একটা হবে। সবার নীরবতার মাঝখানে মিম বলে উঠল, তা আঙ্কেলরা আপনাদের উত্তরটা কি হবে? আমার কথা শুনে সবার চোখ আমার দিকে, যা দেখে আমার ভয়ে কলেজে কেঁপে উঠল। আরও কিছুক্ষণ নীরবতায় চলে গেল। হঠাৎই রুহির আব্বু উঠে সোজা রুহির সামনে দাঁড়িয়ে বলল, ওরা যা বলছে তা কি সত্যি? রুহি ভয়ে কেঁপে উঠল। তারপর মাথা নাড়ালো সে। রুহির উত্তর শুনে রুহির বাবা কিছু বলল না। এমন সময় তিশা বাবা তিশাকে বলে উঠল, এসব কি শুনছি তিশা? তিশা তার বাবার কথা শুনে সোজা তার বাবার সামনে গিয়ে বলল, বাবা আমি জানি হয়তো আমি যেটা করেছি সেটা ঠিক হয়নি, কিন্তু তোমায় শুধু একটা কথাই বলবো, বিয়ে করলে
জিসানকে করব, আর না করলে অন্য কাউকে নয়। এখন তুমি যা বলবে তাই হবে। তিশার কথা শুনে তিশার বাবা কিছু বলল না, চুপ করে বসে রইল। সবাই সবার বাবাকে বলে দিয়েছে বিয়ে করলে ভালোবাসা মানুষকেই করবে, নয়তো অন্য কাউকে নয়। সবার কথা শুনে সবার বাবারাই চুপ করে বসে রইল। হঠাৎই সায়নের বাবা বলে উঠল, আমাদের একটু সময় দাও, তোমরা আপাতত অন্য রুমে যাও। প্লিজ, তোমার এই মুহূর্তে গান গাইতে মনে যাচ্ছে? আরে ফাটা স্পিকার জামাই, চাপ নিবেন না, যা হবে ভালোই হবে, প্যারা নাই, জাস্ট চিল। তুমি কি করে জানলে যে ভালোই হবে? জানি, আমি হলাম তানজিল মিম, যা বলি তার উল্টো করে হলেও ঠিক হয়। মানে কিছু নয়, দেখুন না, ক্যা ক্যা আগে হোতা হ্যাঁ। ওটা উল্টো হবে। আই নো, দাঁড়ান, ওনারা ডাকার আগে আরেকটা গান গাই। আমার কথা শুনে সবাই মাথায় হাত দিয়ে বলল, তুই আর ঠিক হবে না। আই নো। তারপর সবাই উচ্চস্বরে হেসে দিলাম। আরে পিরিতি কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না, গোলমালে পিরিত করো না। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ রুহির ছোট ভাই এসে বলল, তোমাদের ডেকেছে। ব্যাস, সবাই আবার টেনশন মোডে চলে গেল। তারপর একে একে তারা সবাই চলে গেল বাইরে। হঠাৎই দরজা দিয়ে বেরোতে গিয়ে তুলে পা স্লিপ কেটে পড়ে যেতে নিলে সাথে সাথে রিয়াদ ভাই ধরে ফেলে। ব্যাস, একেই বলে লাভ এট ফার্স্ট সাইট। ঘটনাটা আচমকা হওয়াতে তারা সবাই পিছন ঘুরে তাকালো। ওদিকে তুলি আর রিয়াদ দুজনেই ধ্যানে পড়ে গেল। ব্যাস, যা বোঝার বুঝে গেছে সবাই। চোখ সে তো যেন কথা বলছে। হঠাৎই মিম রিয়াদ ভাইয়ার সামনে গিয়ে বলে উঠল, ভাইয়া। সাথে তুলি রিয়াদ দুজনেই তাদের ধ্যান থেকে বেরিয়ে আসলো। দুজনের ধ্যান ভাঙতেই আমরা হেসে দিলাম। সাথে সাথে রিয়াদ তুলি দুজনেই লজ্জায় পড়ে গেল। তুলি তো উঠেই চলে গেল। তুলি যেতেই আমি ভাইয়ার কানের কাছে গিয়ে বললাম, কহো না প্যার হ্যাঁ। এইসব কি বলছিস তুই? ঠিকই বলছি ভাইয়া, আগে বলো কাহিনী কি? কিসের কাহিনী? ও বুঝতে পারছে না, লাল মরিচ, আমি বুঝিয়ে দেব। ও বুঝতে পারছি, না লাল মরিচ আমি বুঝিয়ে দিব। তোরা দুজন কি বলছিস বলতো? কিছু বলছি না, আগে চলো ওদিকটা দেখে এদিকেরটা দেখছি। এতটুকু বলে আমি আর আরিয়ান গো। বাকি সবাই অনেক আগেই হাসতে হাসতে চলে গেছে। এদিকে রিয়াদ শুধু হাবলার মতো তাকিয়ে রইল। তারপর সেও হালকা হেসে গো। আচ্ছা, তাহলে আঙ্কেলরা আপনাদের উত্তর কি হবে? হুট করেই আরিয়ান বলে উঠল। সবাই চুপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎই সায়নার আব্বু রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোমাদের কাছ থেকে এটা আশা করিনি আমরা। তোমরা সবাই মিলে এরকম কিছু একটা করবে ভাবতে পারিনি। আর সায়ন, তুমি বা কি করে করলে এমন? ওনার রাগ দেখে মুহূর্তের মধ্যেই মেজাজটা নষ্ট হয়ে গেল। তাহলে কি ওনারা মেনে নেবেন না ওদের? মনটা খারাপ হয়ে গেল আমার। সায়না বাবার কথা শুনে সবার মনটাই খারাপ হয়ে গেল। সবাই মাথা নিচু করে রইল। আর তিয়াশা আর রোহিত মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। সবার চোখ মুখের অবস্থা দেখে সায়নার আব্বু রেগেই বলে উঠল, তাই আমরা ঠিক করেছি আগামী 15 দিনের মধ্যে তোমাদের বিয়ে দেওয়া হবে। ওনার কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল। মুহূর্তের মধ্যে সবাই খুশি হয়ে গেল। মিমের ইচ্ছে করছে লুঙ্গি ডান্স দিতে। হুট করেই সবার সামনে খুশি হয়ে আরিয়ানকে জোরে জোরে বলল মিম, ওরে জামাই, বিয়া খামু। কি করছো কি তুমি? কি করছি? হঠাৎ করে এমন হওয়াতে সবার চোখ পড়ে গেল আমার দিকে। এদিকে আমার এখন ইচ্ছে করছে মাটি ফাঁক হয়ে যাক আর আমি তাতে ঢুকে পড়ি। পরক্ষণই আরিয়ানকে ছাড়িয়ে সোজা দৌড় আমি আমায় আর পাইকে। আর আমার এমন কাজ দেখে সবাই হেসে একসাথে বলে উঠল, আসলেই পাগল একটা। সন্ধ্যা 8টা। নিজের বাড়িতে নিজের রুমে বসে আছি আমি। কতক্ষণ আগেই আমরা সবাই চলে এসেছি রুহিদের বাড়ি থেকে। সবাই অসম্ভব খুশি, আমাদের অনেকবার থ্যাংক ইউ বলেছে। কিন্তু আমার কি আর খালি থ্যাংক ইউতে কাজ হবে? তাই বলেছি সবার বিয়েতে 2 প্লেট বিরিয়ানি বেশি খাওয়াতে হবে।
সবাই হাসলো, তবে খাওয়াবে বলেছে। বিশেষ এক কারণে আজকে আরিয়ানের সাথে যাইনি আমি তাদের বাড়িতে। ভাইয়া আর আমি একসাথে নিজেদের বাড়িতে এসেছি। এই মুহূর্তে বিছানায় বসে আছি। আরিয়ানও এখানে একটু বাহিরে গেছে কোনো কারণে। এসব ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি। তারপর চললাম ভাইয়ার রুমের দিকে। রুমে ঢুকতেই দেখলাম ভাইয়া শাওয়ার নিয়ে শুয়ে আছে বিছানায়। আমিও গিয়ে বসে পড়লাম ভাইয়ার পাশে। তারপর ভাইয়াকে বলে উঠলাম, ভাইয়া আমার ভাবি লাগবে। এদিকে রিয়াদ আচমকা এমন আহামরি কথা শুনে শোয়া থেকে উঠে বসলো আর বলে উঠলো, কি? তুমি কি আমার বাংলা কথা বুঝতে পারোনি? ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার বলছি, আমার ভাবি লাগবে। ভাবি? এখন বলো ভাবি কবে আনবে? ভাবি পামো কই? ভাবি বাজারে কিনতে পাওয়া যায়, চলো নিয়ে আসি। কি? তোমার মাথা। আহারে, রেগে যাচ্ছিস কেন? ওসব বাদ দাও, আগে বলো তুলি আফারে কেমন লাগে তোমার? তুলি? বেশি কথা ঘুরাবে না। তুমি যে তুলি আফাকে ভালোবাসো সেটা আমি জানি। শুধু তুলি আফাই তোমাকে ভালোবাসে কিনা জানতাম না, কিন্তু আজকে তাও জেনে গেছি। কি বলছিস তুই? ঠিকই বলছি, সেদিন তোমার বইয়ের পাতায় আমি তুলি আফার ছবি দেখছি। সাথে সাথে রিয়াদ ঘাবড়ে গেল। রিয়াদ তুলিকে অনেক আগে থেকে ভালোবাসতো, কিন্তু কোনোদিন বলেনি তুলিকে। কিন্তু সেদিনের পর থেকে রিয়াদ তুলিকে ঘৃণা করে। তুলির সাথে সব স্মৃতি মন থেকে মুছে ফেলেছে সে। হয়তো বলে ওই ছবিটা থেকে গিয়েছিল। কি হলো ভাইয়া, কথা বলছো না কেন? বাসা কেউ মানে না, আর আমি তুলিকে এখন আর ভালোবাসি না। ও যা করেছে তোর সাথে। ভাইয়া যা হয়েছে ভুলে যাও। আর তুলি আপু এখন অনেকটা বদলে গেছে। আগের তুলি আর এখনকার তুলির মধ্যে অনেক তফাৎ ভাইয়া, তাই ওগুলো মনে রেখে লাভ নেই। বাড়ির সবার কথা বাদ দাও, ওটা পরে দেখে নেব। আগে চলো তো। আমার কথা শুনে রিয়াদ ভাইয়া অবাক হয়ে বলে উঠল, কোথায়? আরে চলো না। এই বলে ফোনটা বের করে আরিয়ানকে ফোন করলাম আমি। কিছুক্ষণ পর আরিয়ানও চলে এলো। তারপর আমরা তিনজন মিলে একসাথে চললাম তুলিদের বাড়ির উদ্দেশ্যে। বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে তুলি। মন খারাপ তার। এটা ভেবে তার মন খারাপ নয় যে সে কোনোদিন আরিয়ানকে পাবে না। আরিয়ানকে সে অনেক আগেই ভুলে গেছে, আর এটাও বুঝে গেছে আরিয়ানের প্রতি তার ভালোবাসা ছিল না। যা ছিল সেটা হলো কিছুদিনের আবেগ, যেটা এখন কেটে গেছে। তার মন খারাপ এটা ভেবে হচ্ছে সে তার ভালোবাসা রিয়াদকে কোনোদিনও বলতে পারবে না। এই কয়েকদিনে রিয়াদের সাথে কাটানো মুহূর্তগুলো খুব মনে পড়ে তার। এগুলো আগে কখনো হয়নি তার। বোনের প্রতি ভালোবাসা, সবার সাথে হাসি খুশি ব্যবহার করে সবকিছুই আকৃষ্ট করেছে তুলিকে। আর এই আকৃষ্ট আর ভালো লাগা মিলেমিশে ভালোবাসার রূপ নিয়েছে। কিন্তু এই ভালোবাসা কোনো দিনও পূর্ণতা পাবে না। আর এর কারণটাও সে নিজে, কারণ সে যা করেছে তারপর রিয়াদ সহ রিয়াদের পরিবার কোনো দিনও তাকে মেনে নেবে না। সবই নিজের দোষ। এসব ভেবে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল তুলি। ভালোবাসো রিয়াদ ভাইয়াকে? হঠাৎ কারো মুখে এমন কথা শুনে তুলি ঘাবড়ে গেল। পিছনে ঘুরে মিমকে দেখে অবাক হয়ে বলে উঠল সে। তুই জানলি কিভাবে? কি হলো, কথা বলছো না কেন? ভালোবাসো ভাইয়াকে? কিছুক্ষণ নীরবতায় কাটিয়ে এই কথাটা বলে উঠলাম আমি তুলি আপুকে। তুলি আমার কথা শুনে বলে উঠল, কি সব বলছো তুমি? সত্যি কথাটাই তো বলছি, ভালোবাসো ভাইয়াকে? বিনিময়ে তুলি কিছু বলল না। বেলকনির রেলিং খুব শক্ত করে ধরে চুপটি করে দাঁড়িয়ে রইল। তুলির এমন কাজে মিম হুট করেই তুলির এক হাত ধরে বলে উঠল, কি হলো বলবে না? আমার কথা শুনে ছলছল চোখে তাকালো তুলি। আমি তার চোখ দেখে মুচকি হেসে বললাম, ভালোবাসো তাহলে বলো না কেন? তোমরা কেউ মেনে নিবে কি আমায়? আর রিয়াদ, ও কখনোই ভালোবাসবে না আমায়। আমি যা করেছি তারপর তো। আবারও পুরনো কথা বলে চলো আমার সাথে। আমার কথা শুনে তুলি অবাক হয়ে বলল, কোথায়? বিনিময়ে কিচ্ছু বললাম না আমি। তুলির হাত ধরে ছাদের উদ্দেশ্যে হাঁটলাম আমরা। ছাদের কিনারায় উল্টো দিক করে ঘুরে দাঁড়িয়ে আছে রিয়াদ, অপেক্ষা তুলি আসার। যাও ভেতরে, আর ভাইয়াকে তোমার ফিলিংসের কথাগুলো নির্দ্বিধায় বলে ফেলো। ছাদের দরজার সামনে দাঁড়িয়ে কথাটা বলে উঠলাম আমি তুলিকে।
তুলি কিছু বললো না, শুধু অবাক চোখে তাকালো আমার দিকে। তুলিকে চুপ থাকতে দেখে আরিয়ানও বলে উঠল, যা তুলি। তারপর দুজন মুচকি হেসে পাঠিয়ে দিলাম তুলিকে। তুলি যেতেই আমি ছাদের দরজার সামনে দাঁড়িয়ে উকি মারতে লাগলাম, দেখতে হবে না কে কি বলছে। আমার কাজে আরিয়ান অবাক হয়ে বলল, নিচে চলো, বাকিটা ওদের বুঝতে দাও। আরে জামাই দাঁড়ান না, একটু দেখে নেই। এই বলে আবারও উকি মারলাম আমি। এদিকে তুলি আস্তে আস্তে করে চলে গেল রিয়াদের সামনে। পিছন থেকে রিয়াদের কাঁধে হাত দিল তুলি। কারো হাতে স্পর্শ পেয়ে রিয়াদ পিছনে ঘুরে তাকালো। সামনে তুলিকে দেখে চুপটি করে দৃষ্টি রাখলো তার দিকে। রিয়াদের দৃষ্টি পড়তেই তুলি চোখ নামিয়ে নিল। রিয়াদ হাসলো, তারপর বলে উঠলো, ভালোবাসিস আমায়? রিয়াদের কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকালো তুলি, কিন্তু কিছু বলল না। তুলি নীরবতা বলে দিচ্ছে সে কি বলতে চায়, কিন্তু নীরবতা কাজ হবে না রিয়াদের। তুলি নীরবতার মাঝখানে রিয়াদ বলে উঠলো, চোখ থাকলে কাজ হবে না, মুখে বলতে হবে আমায় ভালোবাসিস। কিছুটা সংকোচ বোধ করছে তুলি। আবারও রিয়াদ বলে উঠলো, পুরনো যা হয়েছে তা ভুলে যা, এখন আমাকে বলে দে ভালোবাসিস। রিয়াদের কথা শুনে তুলির কিছুটা সাহস বাড়ল। তারপর বলে উঠলো সে, ভালোবাসলে বিয়ে করবি আমায়? তুই আগে ভালোবাসি অবধি আয়, তারপর না হয় বাকিটা হাত ধরে নিয়ে আসবো আমি তোর। মুহূর্তের মধ্যে তুলির চোখ মুখে হাসির উজ্জ্বলতা ফুটে উঠল। হুট করেই তুলি রিয়াদকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি খুব তোকে, খুব ভালোবাসি। ভালোবাসবি আমায়? তুলির কথা শুনে রিয়াদ মুচকি এসে শক্ত করে জড়িয়ে ধরল তুলিকে। তারপর বলে উঠল, ভালোবাসি। রিয়াদের কথায় খুশি তুলি। ব্যাস, প্রকাশিত হয়ে গেল দুটি মনের ভালোবাসা। এদিকে হুট করে তুলি আর রিয়াদকে জড়িয়ে ধরা দেখে মিম খুশি হয়ে লাফ মেরে আরিয়ানকে জড়িয়ে ধরে বলল, উরে জামাই কেল্লা ফতে, বিয়া খামু একসাথে তিনটে। এদিকে হুট করে আরিয়ানকে কেউ জড়িয়ে ধরাতে আরিয়ান পুরো লাফ দিয়ে উঠল। পরক্ষণেই সেও খুশিতে জড়িয়ে ধরল তার লালমরিচকে। আর এটাও বুঝে গেছে তারা যে কাজে এসেছিল তাতে সফল হয়েছে। দেখতে দেখতে কেটে গেল পুরো 15 দিন। এই 15 দিনে বদলে গেছে অনেক কিছু। সবাই ঠিক করেছে যেহেতু 3টে বিয়ে একসাথে পড়েছে, তাই সবাই মিলে 3টে বিয়ে একসাথে দিবে। আর 3টে বিয়ে উপলক্ষে একটা বড় হোটেল বুক করে নিয়েছে তুলির বাবা। আর বাকি খরচ সবাই মিলে করেছে। তুলির বাবার কোনো আপত্তি নেই তুলিকে রিয়াদ ভাইয়ার সাথে বিয়ে দিতে। প্রথমে আব্বু আম্মু কিছুটা সংকোচ বোধ করলেও পরে আরিয়ানের জন্য সবটা মেনে নিয়েছে তারা। মানুষ মাত্রই ভুল, তাই বলে সেই ভুলটাকে ধরে রেখে আজীবন কষ্ট দেওয়া তো কোনো মানেই হয় না। যেহেতু রিয়াদের কোনো আপত্তি নেই, তাই আব্বু আম্মু আর কিছু বলেনি। ধুমধাম করে 3টে বিয়ে একসাথে দেওয়া হবে। পুরো হোটেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই মুহূর্তে হোটেলের একটা রুমে বসে আছে মিম, নূর, রুহি, তিশা, তুলি। 3জনেই ঘুমিয়ে আছে। সবাই খুব খুশি। কিছুক্ষণ আগেই তাদের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে। খুব সুন্দরভাবেই হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে ওদের। কালকে বিয়ে, পুরো এক্সাইটেড মিম আর নূর। কালকে কে কি করবে তাই প্ল্যানিং চলছে। আরিয়ান খুব বিজি, পুরো বিয়ের কাজটা সে নিয়েছে। যেহেতু 3টে বেস্ট ফ্রেন্ডের বিয়ে একসাথে, সেহেতু সেও খুব এক্সাইটেড। উফ, ভাবতেই খুশি লাগছে। হঠাৎই নূরকে বলে উঠল মিম, আছে নাকি কেউ? আমার কথার আগা মাথা কিছু বুঝতে না পেরে নূর বলে উঠল, কি থাকবে মিষ্টি ভাবি? পপ্পেন আছে। আমার কথা শুনে মুচকি হাসলো নূর। ওর হাসি দেখে বলে উঠলাম আমি, ঠিক ধরেছি, কে বলো? তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় ভাবি। তাহলে কেমনটা বলো ননদিনী? আসলে ভাবি বয়ফ্রেন্ড নাই, কিন্তু একজনকে খুব ভালো লাগে। কে বলো? কোথায় থাকে? কি করে? ও তো কিছুই জানে না, একবারে দেখেছি তাকে। ওর কথা শুনে অবাক হলাম আমি। তারপর বলে উঠলাম, একবার? কোথায় দেখেছো? বলবো, অবশ্যই বলবা। আমার কথা শুনে নূর কিছুক্ষণ চুপ থেকে বলল, তুলি আপু, কাজী নীল। ওর কথা শুনে আরো অবাক আমি। তারপর বললাম, ওই যে তখন যে ছেলেটা তোমার গায়ে হলুদ লাগিয়ে দিল। ক্লাস 10-এ পরে মাথা নাড়ালো নূর। হাসলাম আমি। তারপর বলে উঠলাম, জিও ননদিনী।
বয়স হোক আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করে দেব, হাসলো নূর। আজ বিয়ের দিন। পুরো হোটেলটাই অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। সাথে পার্লার থেকে ব্রিটিশিয়ানরা চলে এসেছে। তারা সবাই এই মুহূর্তে তিশা, রুহি আর তুলিকে সাজাতে ব্যস্ত। ওদের সাজানো হলেই কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানো হবে। মিম আর নূর অনেক আগে সেজেগুজে নিচে চলে এসেছে। আজকে মিম একটা গোল্ডেন কালারের সুন্দর গর্জিয়াস শাড়ি পরেছে। এই কয়েকদিনে শাড়ি কন্ট্রোল করা শিখে গেছে মিম। হাতে মুঠো ভর্তি কাচের চুড়ি, গলায় ভারী গহনা, চুলগুলো খুলে দিয়েছে, সাথে হালকা সাজ। পার্লারের মেয়েটা বলেছিল মিমকে সাজিয়ে দিবে, কিন্তু মিম নারাজ তাতে। এমনিতেই বৌভাতে 3 ঘন্টা বসে সেজে অবস্থা খারাপ হয়ে গেছিল মিমের। আবার ওই বসে বসে নট পসিবল, তাই আমি আর নূর একসাথে সেজেছি। শাড়ির কুচি ধরে হাঁটছি আমি, উদ্দেশ্য আরিয়ানকে খুঁজে বের করা। সারাদিন একবারও দেখা মেলেনি তার। টিপ টিপ পায়ে হেঁটে চলেছি আমি। হঠাৎই সামনে চোখ গেল আমার। ব্ল্যাক শার্ট, সাথে ব্ল্যাক জিন্স, সাথে ঘড়ি, চুলগুলো হালকা অগোছালো করে দাঁড়িয়ে আছে আরিয়া। সামান্য সাজে অসম্ভব সুন্দর লাগছে তাকে। আমি খুশি হয়ে তার সামনে দাঁড়ালাম। তারপর বলে উঠলাম, মাই কিউট সুইট জামাই, আমাকে কেমন লাগছে? আমার কথা শুনে আরিয়ান তাকালো আমার দিকে। ভয়ানক সুন্দর লাগছে আরিয়ানের কাছে তার লাল মরিচকে। হুট করেই আরিয়ান চেঁচিয়ে বলল, এত সেজেছো কেন? আরিয়ানের কথা শুনে চোখ রসগোল্লা হয়ে গেল আমার। আমি একটু অভিমানের স্বরে বললাম, এটা কি বললে জামাই? কোথায় ভাবলাম বলবে এত সুন্দর লাগছে কেন তোমায়, তারপর গালে একটা কিস করবে, তা না, খুব মাথাটাই নষ্ট করে দিল। আর এটা কোনো কথা হলো? বিয়ে বাড়িতে মানুষ সাজে না তো কখন সাজে? থুর, মোটটাই নষ্ট করে দিল। থাকো তুমি তোমার মতো, আমি গেলাম। এই বলে যেই না সরে আসতে নিব, সাথে সাথে আরিয়ান আমার হাত ধরে দিল টান। সাথে সাথে আমি এসে পড়লাম আরিয়ানের বুকে। আচমকে এমনটা হওয়াতে আমি খুব ঘাবড়ে গেলাম। তারপর বলে উঠলাম, এটা কি করছো? কি করেছি? ছাড়ো আমায়, থাকবো না, মুডটা পুরাই নষ্ট করে দিছো। ছাড়ো বলছি, আমি ছবি তুলবো তিশাদের সাথে। আরিয়ান আমার কথা শুনে আমার কানের কাছে মুখ এনে বলল, এত সেজেগুজে সামনে আসলে আমি তো হার্ট অ্যাটাক করবো প্রিয়সী, তাই তো বলছি তোমাকে একদম আরিয়ানের বউয়ের মতো সুন্দর লাগছে। আরিয়ানের কথা শুনে হাসলাম আমি। তারপর বলে উঠলাম, ছোটখাটো হার্ট অ্যাটাক দিতে আমার খুব ভালো লাগে জামাই। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আরিয়ানের কথা শুনে অবাক হয়ে বললাম আমি, কি সারপ্রাইজ? সময় হলেই দেখবে। ঠিক আছে, এখন ছাড়ো, আমি যাই। না, ছাড়বো না। কেউ এসে পড়বে তো। এমন সময় নূর দৌড়ে এসে বলল, ভাবি। সাথে সাথে আরিয়ান ছেড়ে দিল আমায়। তারপর কিছু না বলেই চলে গেল সে। হাসলাম আমি। নূর মুচকি হেসে বলল, ভাবি, আমি নীলের সাথে কিছু মজাদার কিছু করতে চাই। ওহ, করো না। কি করব বলো, আইডিয়া দাও। ওর কথা শুনে কিছু একটা ভেবে হেসে বললাম, কান দাও তোমার। তারপর কানে কানে একটা চমৎকার আইডিয়া দিলাম। আমার কথা শুনে হাসলো নূর। তারপর বলল, আমায় হলুদ লাগানোর মজা দেখাবো নীল। আমিও হাসলাম। তুলি, তিশা, রুহিকে অসম্ভব সুন্দর করে সাজিয়ে আনা হয়েছে নিচে। 3 জনকেই অসম্ভব সুন্দর লাগছে। তাদের বসানো হয়েছে সাদা পর্দার আড়ালে, আর তাদের উল্টো দিকে বসে আছে সায়ান, জিসান আর রিয়াদকে। তাদেরকেও অসম্ভব সুন্দর লাগছে। সারাদিনে হাজারের উপরে সেলফি তুলেছে সবাই। এই মুহূর্তে কাজী সাহেব ওদের বিয়ে পড়াতে ব্যস্ত। এদিকে নীল চুপটি করে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখতে ব্যস্ত সে। এমন সময় এক বাটি মিষ্টি নিয়ে দাঁড়ালো নূর। তারপর নীলের দিকে মিষ্টি এগিয়ে দিয়ে বলল, এগুলো আপনার জন্য। নীল নূরকে দেখে মুচকি হেসে মিষ্টি বাটিটা হাতে নিল। হাসলো নূর। তারপর বলল, আরে বেয়ান, দাঁড়িয়ে কেন? মিষ্টি খাবেন, বসেন, খান না। এই বলে পাশে থাকা চেয়ারটা এগিয়ে দিল নূরের দিকে। নীল কিছু মনে না করে যেই না বসতে যাবে, সাথে সাথে নূর হাত দিয়ে চেয়ারটা সরিয়ে দিল। সাথে সাথে নীল পড়ে গেল নিচে। ঘটনাটা আচমকা হয়ে যাওয়ায় সবাই বিয়ে ছেড়ে ওদিকে চোখ দিল। সাথে সাথে আশেপাশে হাসির হুল্লোড় পড়ে গেল। নীল তো ভাবতেই পারেনি নূর এমন কিছু একটা করবে। আশপাশে সবাই হাসলো, সাথে আমরাও। রাতে সুষ্ঠুভাবে জিসান, তিশা, রুহি, সায়ান আর রিয়াদ, তুলির বিয়েটা খুব সুন্দরভাবে হয়ে গেছে।
এখন সবাই বাসর করে ব্যস্ত। এসব ভেবে হাঁটছি আমি বেস্টুদের বাসরে বাগড়া দিতে হবে না। উদ্দেশ্য হচ্ছে সবার দরজায় একবার করে বাড়ি মেরে দৌড়ে পালাবো, এই ভেবে হাঁটছি আমি। বাসর করে বসে আছে তিশা, একরাশ ভালো লাগা ভালোবাসা মাঝখানে। এমন সময় রুমে ঢুকলো জিসান। তাকে দেখে সালাম দিল তিশা। জিসানও সালামের উত্তর দিয়ে যেই না জড়িয়ে ধরতে যাবে, এমন সময় দরজায় নক করতেই দুজনেই গাবে গেল। পরক্ষণেই দুজনে নড়ে চড়ে উঠল। তারপর দুজন একসাথে হেঁটে আসলো দরজার সামনে, কিন্তু দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে অবাক হলো তারা। পরে কিছু না ভেবে জিসান তিশাকে কুলে করে নিয়ে চলে গেল বিছানায়। আর সেখান থেকেই শুরু হবে তাদের নতুন জীবন। বাসর করে বসে আছে রুহি, সেও সেম অনুভূতি নিয়ে বসে আছে। সায়ান রুমে ঢুকতেই রুহি সালাম দিল সায়ানকে। সায়ানও সালামের জবাব দিয়ে রুহিকে জড়িয়ে ধরল। তারপর যেই না রুহির ঠোঁটের দিকে এগিয়ে গেল সায়ান, দুজনেই এক ঘোর লাগানো মুহূর্তে চলে গেছে। এমন সময় দরজায় নক পড়তেই দুজনেই লজ্জায় লাল হয়ে গেল। দুজনেই অবাক হয়ে বিছানা থেকে নেমে দরজার দিকে পা বাড়ালো, কিন্তু দরজার সামনে কাউকে না দেখে অবাক হলো। তারা পরক্ষণে আবার চলে গেল। তারা খুশি মনে বিছানায়, যেখান থেকে শুরু হবে তাদের নতুন জীবন। এদিকে প্রথমে তিশার রুমে, তারপর রুহির রুমে বাড়ি মেরে আমি দৌড়। আমার কাছে তারা সবাই একসাথে বাহিরে আসতো, কিন্তু কেউ কাউকে না দেখে আবার যে যার রুমে চলে গেল। আর তাদের এমন কাণ্ডে আমি আড়ালে দাঁড়িয়ে দেখে হাসতে হাসতে শেষ। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো আমার। অবাক চোখে তাকালাম আমি আরিয়ানের দিকে। আরিয়ান আমার কাণ্ড দেখে বলে উঠলো, কি করছো তুমি? আরিয়ানের ভয়ে ঘাবড়ে গিয়ে আরিয়ানের শার্টের হাতটা ধরে বলে উঠলাম আমি, কি করছেন জামাই? সবসময় শুধু উল্টাপাল্টা চিন্তা ভাবনা, আজকে তোমার ভাবনা বদলাচ্ছি আমি। মানে? বিনিময়ে আরিয়ান কিছু বলল না, কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। আরিয়ানের কাছে অবাক হলাম আমি। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? বিনিময়ে আরিয়ান কিচ্ছু বলল না, আমায় কোলে তুলেই হাঁটছে সে। বাসর ঘরে বসে আছে তুলি, ভালো লাগা ভালোবাসা নিয়ে। এমন সময় রুমে আসলো রিয়াদ। তাকে দেখে তুলি সালাম দিল, রিয়াদের সালামের উত্তর দিল। তারপর আর কি, যেহেতু লালমরিচকে ফাটা স্পিকার নিয়ে নিয়েছে, তাহলে তো আর কোনো ঝামেলা নেই। দুজনকে জড়িয়ে ধরে ভালোবাসার সাগরে ডুব দিল। আরিয়ান আমায় কোলে তুলে রুমে নিয়ে আসতেই চোখ বড় বড় হয়ে গেল আমার, কারণ আমাদের রুমটাও বাকিদের মতো সাজানো হয়েছে। তার মানে তখন আরিয়ান এই সারপ্রাইজের কথা বলেছে। আরিয়ানের গলা জড়িয়ে ধরে বললাম আমি, আমাদের রুম এত সুন্দর করে সাজানো হয়েছে কেন? আজকে তোমায় খুব করে ভালোবাসবো, তাই। আরিয়ানের কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল আমাদের লালমরিচ। পরক্ষণেই আরিয়ান তার লালমরিচকে নিয়ে বিছানায় চলে গেল। আর এখান থেকে শুরু হবে তাদের নতুন জীবন। আর এখান থেকেই শুরু হবে আমাদের লালমরিচ, ফাটা স্পিকার, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, মাল্টিপ্লাক, আলুর পরোটা আর রিয়া। তুলির জীবন নতুন করে নতুনভাবে, যেখানে থাকবে শুধু ভালোবাসা, ভালোবাসা, শুধুই ভালোবাসা। সমাপ্ত। সবাই দোয়া করবেন তাদের এই 4টি জুটির জন্য, সাথে এই রাইটার আপের জন্য। আশা করি সবার গল্পটা ভালো লেগেছে। আর কার কেমন লেগেছে, কোন জুটি বেশি ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এতটা পথ একসাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ,